হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনস্ট্রাক্টর সোনিয়া মজুমদার। সেমিস্টার 1-এর পর অনেক দিন পরে সেমিস্টার 2-এর নতুন সিলেবাসের নতুন পড়া নিয়ে নতুনভাবে আমি তোমাদের ক্লাস শুরু করতে চলেছি। সেমিস্টার 2-এ তোমাদের যা সিলেবাস রয়েছে পরপর এখন থেকে রোজ আসতে চলেছে। তো আমি আজকে ক্লাস করাবো ইউনিট 1 ডেটা স্ট্রাকচার নিয়ে। কিন্তু ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে তোমাদের কিন্তু অলরেডি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ক্লাস কিন্তু আমি অ্যাপে শুরু করে দিয়েছি। তো যারা এখনও নতুন আছো, জানো না, তাদের জন্য বলে দিই, তোমরা যদি চাও প্রপার গাইডেন্সের সাথে সুন্দর কন্টেন্টের সাথে পড়াশুনো করতে এবং আমার সাথে একদম ডিরেক্টলি কানেক্ট থাকতে, সেই যেখানে থাকবে ডাউট ক্লিয়ার সেশন এবং কোয়েশ্চেন অ্যান্সার সেশন, আরও সুন্দর প্রপার গাইডেন্সের সাথে তোমাদেরকে সেমিস্টার 2টা আমি গাইড করতে চলেছি। তো সেখানে যদি তোমরা ক্লাস করতে চাও, এসওই বাংলা অ্যাপে রয়েছে পিসিএমবি এবং পিসিএমসি দুটো ব্যাচ, অগ্নিপক্ষ 1.0 তোমাদের কিন্তু অলরেডি সেখানে ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা নতুন আছো, ক্লাস করতে চাও, অবশ্যই এসওই বাংলা অ্যাপে কিন্তু তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি সেমিস্টার 2 করাবো, যেখানে আমি দেখতেই পাচ্ছ কি রয়েছে, ইউনিট 1 ডেটা স্ট্রাকচার, এবং এটার ফুল কনসেপ্ট আমি তোমাদের আজকে কিছুটা দিতে চলেছি। তো আমি ক্লাস শুরু হওয়ার আগেই ফার্স্টে তোমাদের সিলেবাসটা সম্পর্কে বলি। অনেক দিনই হয়ে গেছে, তোমরা আশা করি সবাই জানো, কিন্তু তাও একবার আমি বলে দিচ্ছি। সিলেবাসে এইবার সেমিস্টার 2-এ তোমাদের একটা ইন্টারেস্টিং পার্ট হলো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের যে সিলেবাস সেটা 99%ই সেম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা দুটো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু একসাথে ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো সিলেবাসে কি রয়েছে, ফার্স্ট আমাদের ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হলো ডিএস মানে ডেটা স্ট্রাকচার, যেখান থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসতে চলেছে, ঠিক আছে? 10 মার্কস। সেকেন্ড রয়েছে আমাদের নেটওয়ার্কিং, যেখান থেকে তোমাদের 15 মার্কস, এটার থেকেই সবচেয়ে বেশি আসতে চলেছে 15 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, 15 মার্কস আসবে। থার্ড যেটা রয়েছে সেটা হলো এথিক্স, এখান থেকেও তোমাদের 10 মার্কস আসবে, 10। তাহলে সিলেবাসটা বোঝা গেল, ইউনিট 1 ডেটা স্ট্রাকচার, যেটা আমি আজকে করাবো। নেক্সট আছে নেটওয়ার্কিং, তারপরে রয়েছে এথিক্স। তো টোটাল 10, 15 এবং 10 মিলে 35 মার্কসে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে তোমাদের 1 এবং 2 নাম্বারের কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 1 নাম্বারের কোয়েশ্চেন আসবে এবং 2 নাম্বারের এসএকিউ এবং শর্ট টাইপস কোয়েশ্চেন আসবে, কিন্তু এমসিকিউ তোমাদের আগের সেশনে হয়ে গেছে। তো আশা করি এই সিলেবাসটা তোমরা জানতে, তাও আমি একবার তোমাদের ক্লাস শুরু করার আগে বলে দিলাম। তো কথা না বাড়িয়ে আমি ফার্স্টে ক্লাসটা শুরু করি। দেখো, ডেটা স্ট্রাকচার, আমাদের কম্পিউটার সায়েন্সে চলার পথে ডেটা সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট। ডেটা স্ট্রাকচার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যে কোনো জায়গায় যেতে গেলে ফার্স্টে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, তারপরে গিয়ে আমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যেই সাবজেক্টেই তোমরা আছো সেই সাবজেক্টে ডেপথে আমরা ভালো করে যেতে পারবো, ঠিক আছে? ডেটা সম্পর্কে জানতে হবে এবং ডেটাটা কীরকমভাবে সাজিয়ে থাকে, তার গঠনটা কি, সেই জিনিসটা কিন্তু জানতে হবে। আর তার জন্য আমাদের কি করতে হবে, ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তো ফার্স্টে এখানে রয়েছে, দেখো ডেটা কি, ঠিক আছে? ডেটা কি, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত এখানে স্থূল হবে, ঠিক আছে? স্থূল অর্থমান, অসংগঠিত, অসাময়িক তথ্য বা সংখ্যার যে প্যাকেজটা, অর্থাৎ আমি যদি সোজা কথায় বলি, আমি একটা স্টুডেন্ট বা আমি একটা টিচার, যদি তুমি কোনো স্কুলে স্টুডেন্ট হয়ে থাকো, সেই ক্ষেত্রে কী হবে, একটা স্টুডেন্টের নাম, রোল নাম্বার, তার ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কি হবে, তার ডেটা হবে। অর্থাৎ তার সাথে জড়িত যে সমস্ত স্থূল অর্থপূর্ণ যে তোমার ডেটাটা, তোমাকে যার পরিচয়, তোমার যে পরিচয়টা থাকবে পিছনে লুকে, সেটাই হচ্ছে ডেটা, তোমার ডেটা, রাইট? আমি একজন টিচার, আমার যে আইডি থাকবে, আমার ডিপার্টমেন্ট থাকবে, তো সেগুলো আমার ডেটা, এগুলো হচ্ছে ডেটা, ঠিক আছে? তাহলে ডেটাটা আশা করি বোঝাতে পেরেছি। এবার ডেটা স্ট্রাকচার, আমরা এখানে করব ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ। তো ডেটা স্ট্রাকচারটা কি, এই যে আমার ডেটাগুলো, বা একটা স্টুডেন্ট, একটা এমপ্লয়ি, বা যে কোনো সংস্থা, যে কোনো মানুষের ডেটা মানে কি, ডেটা মানে হচ্ছে তার পরিচয়পত্রগুলো,
এবং ডেটা স্ট্রাকচারকে যেইভাবে বা যেই গঠনে সেই ডেটাগুলোকে আমরা সাজিয়ে রাখবো, এবং সেই ডেটাগুলো কারোর নাম এক ধরনের ডেটা টাইপ হবে এবং কারোর রোল নাম্বার এক ধরনের ডেটা টাইপ হবে, কারণ কারোর নামের ক্ষেত্রে আমরা কি করি ABCD অ্যালফাবেট থাকে, এবং কারোর রোল নাম্বার, কারোর ফোন নাম্বার, সেখানে কি থাকবে, সেখানে আমার নাম্বারস থাকবে, ঠিক আছে। অ্যাড্রেস, সেখানে হয়তো ক্যারেক্টার টাইপ অর্থাৎ অ্যালফাবেট অর্থাৎ ABCD এগুলোও থাকবে, আবার নাম্বারও থাকতে পারে, তাই তো। তো এই সব মিলিয়ে আমাদের ডেটাগুলো রয়েছে এবং সেগুলোকে যত সুন্দরভাবে সাজানো যায় এবং কিভাবে সাজানো যায় সেই গঠনটাই হচ্ছে আমার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। তো এই হলো আমার ডেটা এবং ডেটা স্ট্রাকচার। এবার এখানে তোমাদের এগুলো থেকে অতটা প্রশ্ন আসবে না, জানার জন্য তোমাদের এগুলো শুনতে হবে। নেক্সট আছে ডেটা স্ট্রাকচারের কাজ। তো ডেটা স্ট্রাকচারের কাজটা কি? ডেটা বুঝলাম, ডেটা স্ট্রাকচার বুঝলাম, তো ডেটা স্ট্রাকচারের কাজটা কি হবে, তাই তো। ডেটা স্ট্রাকচারের সাহায্যে আমরা ফার্স্টে করতে পারবো সার্চিং, অর্থাৎ কোনো বড় ডেটার মধ্যে থেকে আমাদের প্রয়োজন অনুসারে যেই ডেটাটা আমাদের প্রয়োজন সেই ডেটাটা আমরা কি করতে পারবো, সার্চিং করতে পারবো ডেটা স্ট্রাকচারের সাহায্যে। শর্টিং করতে পারবো, মানে সাজিয়ে রাখতে পারবো। এই ক্ষেত্রে শর্টিং মানে হচ্ছে সাজিয়ে রাখা, যে ছোট থেকে আমি চাইছি আমার ছোট ডেটাগুলো সামনে থাকবে এবং বড় ডেটাগুলো পিছনে থাকবে, তো সেই হিসাবে আমি ছোট থেকে বড় আকারে সাজালাম, বা আমি চাইলাম আমার বড় ডেটাগুলো আমার সাথে থাকলো এবং ছোট ডেটাগুলো পিছনে থাকলো, তো সেই হিসাবে বড় থেকে ছোট হিসাবে সাজালাম, সেটা হচ্ছে আমার শর্টিং। ডেটা আপলোডিং, অর্থাৎ কোনো এক্সট্রা ডেটা, কোনো স্টুডেন্ট হোক বা যে কোনো কারো যদি এক্সট্রা ডেটা আমি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ডেটা আপলোডিং হবে, অর্থাৎ ডেটা আপলোড করে দিচ্ছি। ইনসারশন মানেও সেম, এক্সট্রা কোনো ডেটা আমি যখন ইনসার্ট করলাম। ডিলিশন, অর্থাৎ কোনো ডেটা যদি আমার প্রয়োজন না হয় তো সেই ডেটাটা আমার ডেটা স্ট্রাকচারে রেখে লাভ নেই, বাট সেই ডেটাটা আমার সেই জায়গাটা রেখে লাভ নেই, আমার স্টোরেজের একটা ব্যাপার থাকে, স্টোরেজ নষ্ট হবে, বেকার রেখে কি হবে, তাই তো। তো সেই ক্ষেত্রে কি হবে, ডেটাটা ডিলিট করে দেওয়া হবে। তো এটা আমার ডেটা স্ট্রাকচারের কাজ। আর কি বলেছে, মার্জ ডেটা, অর্থাৎ দুটো ডেটা আছে, সাপোজ তোমার স্কুলের একটা ডেটা আছে, তোমার অ্যাড্রেসের আলাদা ডেটা আছে, তো ওই দুটো ডেটাকে একসাথে করে দেওয়ার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে ডেটা মার্জ, এবং যেটা কিসের ডেটা স্ট্রাকচারের কাজ হিসেবে রয়েছে। আর রয়েছে ট্রাভার্সিং, অর্থাৎ তোমার পুরো ডেটাটা, ধরো একটা পুরো ডেটা রয়েছে একটা স্টুডেন্টের, পুরো প্রপার তার অ্যাড্রেস থেকে শুরু করে তার নাম, রোল নাম্বার, মার্কস সব কিছু তার ডেটা রয়েছে। এবার সেইটা আমি ট্রাভার্সিং মানে কি, আমি চেক করতে চাই, চেক করতে পারবো আমি এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই হলো এর সম্পর্কে তোমাদের আসবে না, যদি আসে হয়তো কি আসবে, পয়েন্ট ওয়াইজ আসতে পারে, সেখানে তোমরা লিখে দেবে ডেটা স্ট্রাকচারের। এখানে যদি একটা কোয়েশ্চেন হয় যে ডেটা স্ট্রাকচারের কাজ কি, তোমরা জাস্ট পয়েন্ট আকারে লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে, এবার আমরা আস্তে আস্তে কিন্তু ডেটা স্ট্রাকচারের ডেপথে ঢুকছি। নেক্সট কি আছে, ডেটা টাইপ। ডেটা টাইপ যেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ডেটা টাইপ, কারণ ডেটা সম্পর্কে আমরা জানলাম, ডেটা টাইপটা কি হবে, সেই ডেটাগুলো কি। ফার্স্টেই দেখো রয়েছে ইন্টিজার টাইপ। ফার্স্টে কি রয়েছে, ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপটা কি, ইন্টিজার টাইপ এখানে দেখতে পাচ্ছ 10, 15, -50, 1050 আর 0, তাই তো। তাহলে এগুলো হচ্ছে আমার ইন্টিজার নাম্বার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কোনো ভগ্নাংশ হবে না, কোনো পয়েন্টের ডিজিট থাকবে না, পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ বা নেগেটিভও হতে পারে, অর্থাৎ আমার প্লাসেও হতে পারে মাইনাসও হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো অর্ধেক বা কোনো পয়েন্ট কোনো কিছু হবে না। ইন্টিজার টাইপ মানেই হচ্ছে সেটা, ঠিক আছে। ধরো আমার রোল নাম্বার 10, তো এটা কিন্তু আমার ইন্টিজার টাইপ একটা ভ্যালু, কিন্তু আমার মার্কস হচ্ছে ধরো 75.5%, তো এটা কিন্তু ইন্টিজার টাইপ হবে না, কারণ এখানে নাম্বার থাকলেও 75.5 চলে আসছে, যেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়। তো তাহলে বোঝাতে পারলাম ইন্টিজার টাইপটা কি হলো। তো ইন্টিজার নাম্বার মানেই হচ্ছে এটা, ঠিক আছে। আরেকটা কি আছে, ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার, এই যে আমি বললাম যে আমার মার্কস 75.5%, এটা কিন্তু ইন্টিজার টাইপে আমি ডিক্লেয়ার করতে পারবো না, তাই তো। তো সেই ক্ষেত্রে আমার পয়েন্টের মানগুলোও তো ডিক্লেয়ার করতে হবে, আমার পয়েন্টের মানগুলোও তো ডেটা স্ট্রাকচারে রাখতে হবে, সেখানে প্রয়োজন আমার ডিক্লেয়ার করা। তো সেই ক্ষেত্রে আমি কি ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে আমার ফ্লোটিং নাম্বারটা আসবে, ফ্লোট। সেই ক্ষেত্রে আমি ফ্লোট বলে সেটাকে আমি রাখতে পারবো। তাহলে ফ্লোটের মধ্যে কি থাকবে, পয়েন্টের নাম্বারগুলো আমার থাকবে, ঠিক আছে। পয়েন্ট বা যে অর্ধেক নাম্বার, ভগ্নাংশ, পয়েন্ট, এই জিনিসগুলো আমার ফ্লোটিংয়ে থাকবে। দেখো রয়েছে 4.5, -1.2, এই ক্ষেত্রেও কিন্তু প্লাস এবং মানে পজিটিভ বা নেগেটিভ দুই ধরনের নাম্বারই কিন্তু এখানে থাকবে, কিন্তু সেটা পয়েন্টে হতে হবে, ঠিক আছে। আবার 40.25,
ঠিক আছে, এই গেল ফ্লোটিং। নেক্সট কি আসছে? ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার মানে হচ্ছে ধরো আমার নাম, আমার রোল নাম্বার হয়ে গেল, আমার মার্কস হয়ে গেল, এবার আমার নাম, নামে কি থাকবে? নামে কোনো নাম্বার থাকছে না, তাই তো, কোনো ডিজিট কিন্তু থাকছে না, ম্যাথমেটিক্যাল ডিজিট। সেখানে কি থাকছে? অ্যালফাবেটস থাকছে, অর্থাৎ এবিসিডি থাকছে। তো এবিসিডিটাকেও স্টোর করার জন্য আমার একটা ডেটা টাইপের প্রয়োজন, এবং সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, যেখানে কি থাকবে এ থেকে জেড পর্যন্ত সমস্ত ক্যারেক্টার কিন্তু আমরা এই ক্ষেত্রে এই ডেটা টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, ক্যারেক্টার দেখো এ থেকে জেড, এবং সাথে 0 to 9 করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখো, ম্যাঙ্গো। ম্যাঙ্গোর কি রয়েছে? পুরোটাই কিন্তু দেখো অ্যালফাবেট দিয়ে এ থেকে জেড এর মধ্যে প্রত্যেকটা নাম্বার কিন্তু রয়েছে। আরেকটা কি রয়েছে? A001। এই ক্ষেত্রে দেখো ক্যারেক্টার টাইপ এ রয়েছে, সাথে আবার 001ও রয়েছে, অর্থাৎ ক্যারেক্টার টাইপ করলে আমরা এইভাবেও ডিক্লেয়ার করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শুধু করতে পারবো না, শুধু যদি ধরো তুমি 10 করলে যে এরকমভাবে ডিক্লেয়ার করে যে ক্যার 10, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, সেটা হবে না। আর ক্যারেক্টার টাইপ আমার করতে গেলে ক্যার লিখতে হয় এরকম, এক সেকেন্ড, ধরো ক্যারেক্টার টাইপ আমি CHAR 10 বলে ডিক্লেয়ার করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা হবে না, কারণ শুধু 10 মানে সেটা ইন্টিজারে চলে যাচ্ছে, যেটা হবে না। আমার কি হবে? সেটা হবে হচ্ছে CHAR আদার্স অ্যালফাবেটিক্যাল বা যায় A01, এটা হতে পারে, এটা হতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপরে কি আসছে? লজিক্যাল ডেটা। তারপরে কি আসছে? লজিক্যাল ডেটা। লজিক্যাল ডেটা মানে হচ্ছে যে আমি লজিক্যালি যেই জিনিসগুলো দেখাতে চাই, অর্থাৎ ইয়েস নো, লজিক্যালি একদম পুরো কোনো মাঝখানে কিছু থাকবে না, ইয়েস নো অন অফ, এই সমস্ত জিনিসগুলো যখন আমি দেখাতে চাইবো, যখন সেই জিনিসগুলো আমি ডিক্লেয়ার করতে চাইবো, সেটা হয়ে যাবে আমার লজিক্যাল ডেটা টাইপ। সেক্ষেত্রে কি আছে দেখো, ট্রু ফলস, ইয়েস নো অন অফ, এই ধরনের জিনিসগুলো হয়ে যাবে লজিক্যাল ডেটা। ঠিক আছে, তারপরে থাকছে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপ কি? আমরা ওয়ার্ড, ডিজিট ছাড়াও, এগুলো ছাড়াও যে অ্যালফাবেট, অর্থাৎ এ থেকে জেড, 0 থেকে 9, অন অফ, এগুলো ছাড়াও আরও কিছু সাংকেতিক চিহ্ন আমাদের প্রয়োজন হয়। আরও কিছু সাংকেতিক চিহ্নর প্রয়োজন হয় আমাদের ডেটাগুলোকে স্টোর করার জন্য, বা আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে বোঝানোর জন্য। তো সেই চিহ্নগুলোকে যেই ডেটা টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করবো, যে ডেটা টাইপটা আমাদের সেই চিহ্নটা বোঝাতে লাগবে, সেটা হচ্ছে আমার স্ট্রিং। এখানে তোমার এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ যে এই দেখো একটা ডলার সাইনটা কিন্তু আমি স্ট্রিংয়ের মধ্যে আমি করতে পারবো, অন্য কোথাও কিন্তু আমি এটা করতে পারবো না, ডিক্লেয়ার করতে পারবো না, সেটা কিন্তু হবে না, এরর হয়ে যাবে, বা সেটা স্টোরি হবে না, বোঝায় মানে ওটা ভুল, তাই তো। কিন্তু স্ট্রিং করলে আমি এটা করতে পারি। এছাড়াও একটা বড় ওয়ার্ড আমি করতে পারি, এরকমও করতে পারি, অর্থাৎ যেটা আমি ক্যারেক্টার টাইপে করছিলাম সেটাও কিন্তু আমি স্ট্রিংয়ের ক্ষেত্রেও করতে পারি। কিন্তু স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স যদি কি আসে, যে স্ট্রিংয়ের মধ্যে আমরা যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু ক্যারেক্টার টাইপে আমরা সেটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে গেল, এই হয়ে গেল আমাদের ডেটা টাইপ। এই কটা ডেটা টাইপই থাকে। এছাড়াও থাকে তোমাদের হচ্ছে তোমার ডাবল ফ্লোট বলে একটা ডেটা টাইপ আছে। ডাবল ফ্লোট ডেটা, যেখানে যেটা তোমার এখানে নেই, সেটা কি আমি এখানে লিখে দিচ্ছি। ডাবল ফ্লোট যেটা কি হয়, যেটা ফ্লোট ইন্টিজারে যেমন পূর্ণ সংখ্যা থাকে, এবং তোমার ফ্লোটিংয়ে কি থাকে, পয়েন্টের সংখ্যা থাকে। কিন্তু এমন একটা জায়গা যেখানে ধরো 5 জন স্টুডেন্ট, তাদের মার্কস যদি আমি 5 জন স্টুডেন্টের মার্কস নিয়ে যদি আমি একটা ডেটা স্ট্রাকচার করি, সেক্ষেত্রে হবে কি, কেউ পাচ্ছে 75, কেউ পাচ্ছে 77.5, কেউ পাচ্ছে 80, কেউ পাচ্ছে 80.5, এরকম করে, অর্থাৎ পয়েন্টের সংখ্যাও থাকছে আবার পূর্ণ সংখ্যাও থাকছে। তো দুটো সংখ্যাকেই যখন আমি একসাথে ডিক্লেয়ার করতে চাই বা একসাথে আমার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ডাবল ফ্লোটটা আমরা ইউজ করতে পারবো, ডাবল ফ্লোট ডেটা টাইপটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তখন এই ডেটা টাইপে আমার কি হয়ে যাবে, আমার পূর্ণ সংখ্যাও আমি ডিক্লেয়ার করতে পারবো এবং পয়েন্টের সংখ্যাও পাশাপাশি ডিক্লেয়ার করতে পারবো। তো এই হয়ে গেল আমাদের ডেটা টাইপের বেসিক ধারণা, যে কি কি ধরনের ডেটা টাইপ আমাদের রয়েছে। ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই। তো এখান থেকে তোমাদের এরকমই কোশ্চেন আসতে পারে, আর হয়তো তাদের এক্সাম্পল দিতে হতে পারে, আর কিছু আসবে না। নেক্সট আছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডেটা স্ট্রাকচারকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা রয়েছে হচ্ছে তোমার
লিনিয়ার এবং নন লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই ক্ষেত্রে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানেই যেই ডেটাগুলো ডেটা স্ট্রাকচারের মধ্যে বা ডেটার গঠনের মধ্যে পরপর ক্রম অনুযায়ী সাজানো থাকে, ঠিক আছে, বা পরপর সারিবদ্ধভাবে আমরা যেই ডেটা স্ট্রাকচারের ডেটাগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে বা সাজিয়ে রাখতে পারি সেই ডেটা স্ট্রাকচারকেই বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে আরেকবার ভালো করে বুঝে নাও যে যেই ডেটা স্ট্রাকচারে আমরা ডেটাগুলোকে পরপর ক্রম অনুযায়ী সাজিয়ে রাখতে পারি সেটা হয়ে যাবে আমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। এবার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা তাহলে কী হবে, ঠিক তার উল্টো হয়ে যাবে, ঠিক তার উল্টো, অর্থাৎ কি যেই ডেটা স্ট্রাকচারে আমার ডেটাগুলো সাজানো নাও থাকতে পারে বা ক্রম অনুযায়ী ডেটা সাজানো নাও থাকতে পারে, সাজানো থাকে না, সেই ডেটা স্ট্রাকচারকে আমরা বলছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে লিনিয়ারে তোমরা সহজ ভাষায় মনে রাখবে যে লিনিয়ার মানে হচ্ছে যেখানে ডেটাগুলো সাজিয়ে রাখা থাকে, এবং নন লিনিয়ার মানে হচ্ছে যেখানে ডেটাগুলো মানে সজ্জিত অবস্থায় থাকে না, ঠিক আছে, এলোমেলোভাবে থাকে, সেটাই হয়ে যাবে আমার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার আজকের পার্টে আমি করাবো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা নিয়ে। সেখানে দেখতেই পাচ্ছ যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারকেও আবার 4টে ভাগে ভাগ করা রয়েছে, 4টে ভাগ রয়েছে, অর্থাৎ লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো আমরা সাজিয়ে রাখতে পারবো বা সজ্জিত অবস্থায় থাকে সেই ডেটা স্ট্রাকচারের মধ্যেও 4টে ভাগ রয়েছে, অর্থাৎ লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল হিসেবে বলতে পারো 4টে এক্সাম্পল যে কোথায় কোথায় আমরা ডেটাগুলোকে সাজিয়ে সাজিয়ে পাই বা সাজিয়ে রাখতে পারি। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারে, কি হয়ে গেল, হ্যাঁ, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারে, ঠিক আছে। তারপর কি আছে, স্ট্যাক, তারপর আছে কিউ, তারপর আছে লিঙ্ক লিস্ট। তাহলে 4টে ভাগ কি কি রয়েছে, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আসতে পারে তোমাদের যে শ্রেণী বিভাগটা দেখাও। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে ডেটা স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এক হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আবার 4টে ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা কি, বা 4টে এক্সাম্পল তার অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এবং নন লিনিয়ারকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, যেটা এখানে দেওয়া নেই, আমি নেক্সট তোমাদের করাবো। যেটা বলে রাখছি, নন লিনিয়ারের মধ্যেও দুটো পার্ট রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রি এবং একটা হচ্ছে গ্রাফ। তাহলে এখানেও যদি আমি বলি, এখানেও একটা রয়েছে হচ্ছে ট্রি আর 2 রয়েছে গ্রাফ, ঠিক আছে, ট্রি এবং গ্রাফ। তাহলে নন লিনিয়ারের মধ্যে কি দেখতে পাচ্ছ যে ট্রি এবং গ্রাফ রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা, আমি যখন ভিডিওগুলো করাবো আমার সাথে সাথেই যদি তোমরা বারবার করে পড়ে ফেলো না, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় থেকে যাবে, আবার তোমাদের এক্সট্রা করে মুখস্থ করতে হবে না, কারণ এই সমস্ত ছোট ছোট জিনিস মুখস্থ করলে আর বড় জিনিসগুলো কি করবো, তাই না। তো দেখো আজকে আমাদের এর পরে যেগুলো পড়াবো সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যারে থেকে শুরু করবো, অর্থাৎ লিনিয়ার ডেটা স্ট্রাকচার এই যে 4টে ভাগ রয়েছে এটা কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে এবং এই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতে পড়ার জন্য কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, যে কিউ কি, স্ট্যাক কি, অ্যারে কি, লিঙ্ক লিস্ট কি, এই জিনিসগুলো কিন্তু খুবভাবে আমাদের কাজে লাগে। তো এরপরেই যেটা দেখবো আমরা, দেখতেই পাচ্ছ কি রয়েছে, অ্যারে কি, তাই তো। তো অ্যারে যদি আমি এক কথায় বলি যে অ্যারে হলো এমন একটা ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা n সংখ্যক অবধি ডেটা আমরা একটা লিস্ট আকারে সাজিয়ে রাখতে পারি, এবং সেখানে যে যতটা ডেটা আমরা সাজিয়ে রাখবো সেই ডেটার সাইজটা আগে থাকতে আমাদের ডিক্লেয়ার করতে হয়। সেই জন্য আমরা কি বললাম, n সংখ্যক, অর্থাৎ অসীম না, যে না আনলিমিটেড ডেটা আমি স্টোর করে গেলাম একটা লিস্টের মধ্যে, এটা অ্যারেতে হবে না, এটা অ্যারেতে পসিবল না। তাহলে কি অ্যারেটা কি, অ্যারেতে n সংখ্যক ডেটা, আমরা অ্যারে হলো এমন একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে আমরা n সংখ্যক ডেটা আমরা একটা লিস্টের মধ্যে স্টোর করতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যারের মধ্যে সমজাতীয় ডেটা টাইপই কিন্তু রাখতে হবে, অর্থাৎ কি একটা লিস্ট বানালাম যেখানে আমার ইন্টিজার ডেটা টাইপ রাখতে চাইলে আমি ইন্টিজার ডেটা টাইপই রাখতে হবে পুরোটা, ফ্লোটিং টাইপ রাখলে ফ্লোটিং, ক্যারেক্টার টাইপ রাখলে ক্যারেক্টার, আবার স্ট্রিং টাইপ রাখলে স্ট্রিং টাইপেরই সবগুলো রাখতে হবে। এমন না যে একটা লিস্টের মধ্যে আমি একটা জায়গায় আমি ইন্টিজার রাখছি, একটা জায়গায় ফ্লোট রাখছি, একটা জায়গায় ক্যারেক্টার রাখছি, এটা পসিবল না। অ্যারেতে কি রাখতে হবে, সমজাতীয়, ঠিক আছে, সমজাতীয় রাখতে হবে, এবং সেটা কিন্তু কখনোই অসীম হবে না, সেটা n সংখ্যক বা সসীম, এখানে লেখাই রয়েছে দেখো সসীম, এক জাতীয়, অর্থাৎ একই ডেটা টাইপের থাকতে হবে, সসীম n সংখ্যক ডেটা উপাদানের সমষ্টি বা তালিকা। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এক জাতীয়, অর্থাৎ একই ডেটা টাইপ আমাকে ইউজ করতে হবে,
এবং সসীম অর্থাৎ লিমিটেড n সংখ্যক, অর্থাৎ যতগুলি আমার ডেটা রয়েছে সেই সংখ্যকটা সেটা আগে থাকতে আমার ডিক্লেয়ার করতে হবে, যেটা আমি নেক্সট তোমাদের করাবো যে অ্যারে ডিক্লারেশন। আগে এটা বুঝে নিই, সংখ্যক ডেটা উপাদানের সমষ্টি বা তালিকা, তাই তো একসাথে যে লিস্ট আকারে বা সমষ্টি আকারে রাখছি সেটাই আমার অ্যারে। এবার অ্যারের বৈশিষ্ট্য দেখো, অ্যারে ডেটা উপাদানগুলির টাইপ, ক্যারেক্টার, ইন্ট, ফ্লোট যাই হোক না কেন সেটি যে মানে একটা জাতীয় হতে পারে, যে কোনো এক জাতীয় হয়, ঠিক আছে, যে কোনো এক জাতীয় হতে হবে, যেটা আমি ফার্স্টেই বলে দিলাম। নেক্সট কি রয়েছে, এটা হয়ে গেল। নেক্সট রয়েছে অ্যারেতে নির্দিষ্ট লেন্থ থাকতে হবে, অর্থাৎ অ্যারে যখন আমি ডিক্লেয়ার করব তখন আগে থাকতে আমাকে সাইজটা বলে দিতে হবে, যেই সাইজ অনুযায়ী আমাদের মেমোরিতে আগে থাকতেই একটা স্টোরেজ অ্যারে বলে অ্যারে নাম দিয়ে একটা সাইজ দিতে হবে, এবং যেখানে অলরেডি অর্থাৎ আগে থাকতে আমাদের মেমোরিতে স্টোরেজটা আমার রেডি হয়ে থাকবে, এবং সেখানে সেই সঙ্গে আমি যদি 20 মানে সাইজ দিই, অ্যারে সাইজ যদি 20 দিই, অর্থাৎ আমি 20টা ডেটাই ইনপুট করতে পারবো। সেই ক্ষেত্রে যখন আমি 21 নম্বর ডেটা ইনপুট করতে চাইবো সেটা কিন্তু নেবে না বা হবে না, ঠিক আছে। তো আগে থাকতে আমাকে লেন্থটা নির্ধারণ করে দিতে হবে যে কত হবে লেন্থটা, এবং সেই অনুযায়ী তার মেমোরিতে সেই স্টোরেজটা অলরেডি রেডি হয়ে থাকবে আগে থাকতে, ঠিক আছে। তো এটাই এখানে বলেছে। এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ যদি ধরো আমি একটা অ্যারে এরকমভাবে হয়, অ্যারেটা স্টোর হয় ঠিক এরকমভাবে, ঠিক আছে, ধরো 1 2 3 4, আমি এখানে 5টা ডেটা স্টোর করছি, ঠিক আছে, 5টা ডেটা স্টোর করছি আমি এখানে, অ্যারে সাইজ 5, তাহলে আমি এখানে ধরো 1 2 3 4 5 এই ডেটাটা আমি করলাম, কিন্তু ইন্ডেক্সিং হবে 0 থেকে, অর্থাৎ আমরা যখন গুনি তখন 1 2 3 4 করে গুনি, কিন্তু এই ক্ষেত্রে হবে 0 থেকে। তাহলে কি হবে, এটা ইন্ডেক্সিং হবে 0 1 2 3 4, অর্থাৎ আমি যদি এখানে বলি যে আমার এক যে ডেটাটা রয়েছে সেটা কোথায় রয়েছে, তখন আমাকে বলতে হবে ইন্ডেক্সিং 0-তে আমার এক ডেটাটা রয়েছে, ঠিক আছে। তো সেইটাই এখানে বলেছে যে এর ইন্ডেক্সিং শুরু হয় 0 দ্বারা, এবং শেষ হিসাব হয় n ধরতে পারি, অর্থাৎ যে কোনো আমি 4 5 6 7 যা ইচ্ছা আমার মতন করে, ঠিক আছে, যতগুলো ডেটা লাগবে ততগুলো। তো এই হচ্ছে আমার ইন্ডেক্সিংটা বোঝাতে পারলাম। এইবার দেখো আসছে যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ এই যে অ্যারেটা আমি বললাম এগুলো কিভাবে আমি ডিক্লারেশন করব। তো এখানে দেখতেই পাচ্ছ অ্যারে কিন্তু 3 ধরনের ডিক্লেয়ার করা যেতে পারে। এক হচ্ছে এরকমভাবে যে A1 A2 A3 A4 AN এরকমভাবে আমি করতে পারি, ঠিক আছে, যে A1 A2 এরকম করে আমি ডিক্লেয়ার করে দিলাম। আরেকটা হতে পারে সেম ভাবে, কিন্তু A1টা ব্র্যাকেটে থাকবে, A2টা ব্র্যাকেটে থাকবে, এরকম করে n অবধি, এখানেও n অবধি আছে, যত খুশি। আরেকটা কি, যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন বা যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি, যেইভাবে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করে থাকি, সেটা হচ্ছে এই 3rd নাম্বারটা, যেটা কিন্তু আমাদের সবসময় প্রয়োজন। সেটা কি, A1 A2 A3, অর্থাৎ কি অ্যারে 1, অর্থাৎ আমি যদি অ্যারে, এটা কি দেখো 3rd ব্র্যাকেটে রয়েছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা অ্যারে যেখানে আমি 5টা ভ্যালু স্টোর করতে চাই, তাহলে আমি সেই ক্ষেত্রে লিখবো হচ্ছে এরকম করে, এই যে এইভাবে, যেখানে আমার অ্যারে নামটা অলরেডি থাকবে, অর্থাৎ অ্যারের একটা নাম দিতে হবে, আমি এখানে অ্যাড দিলাম, যে কোনো যদি স্টুডেন্টের লিস্ট তৈরি করতে চাও তাহলে স্টুডেন্টও দিতে পারো, কোনো ব্যাপার না, এবং সাইজটা কি দিলাম, যে 5 দিলাম, অর্থাৎ এখানে যে ডেটাগুলো, যে মানে যতগুলি ডেটা আমরা স্টোর করতে পারবো তার সংখ্যা হলো 5, এবং সেটা দেখো এইভাবে করছি, আমরা এইভাবে করছি, দেখতে পাচ্ছি এখানে A1 দিয়েছে, A2 A3 A4 এরকম করে AN পর্যন্ত, অর্থাৎ আমরা যত খুশি তত করতে পারি, আমরা এখানে 50ও করতে পারি, আবার 500ও করতে পারি, 5000ও করতে পারি, কিন্তু সেটা আমাকে আগে থাকতেই বলে দিতে হবে। তারপরে আমরা এখানে ধরো এখানে ইকুয়ালস টু দিয়ে এরকম করে আমরা সেটা লিখব, বোঝাতে পারছি? তাহলে এরকম করে সেখানে সেই ডেটাগুলো 5টা পরপর আমাকে লিখে দিতে হবে, এবং 5টা পরপর লিখে দিলাম, ধরো এখানে আমি 5টা নিলাম, অ্যারে 5, তাহলে এখানে কি থাকবে, আমার 5টা ডেটা আমাকে এবার লিখতে হবে। তো এখানে যেরকম আমি 5টা নিয়েছিলাম সেই হিসাবে আমি লিখে দিই 1 2 3 4 5, এই, আর এইগুলোই ঠিক এরকম করে আমার ব্যাপারটা আমার মেমোরিতে গিয়ে স্টোর হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, আর এবং তার আগে কি দিতে হবে আমাকে, এটা হয়ে গেল অ্যারে নাম এবং অ্যারে সাইজ, আর এগুলো এলিমেন্ট, এবং এর আগে আমাকে কি বলেছিল যে এক জাতীয়, অর্থাৎ আমার ডেটা টাইপটাকেও আমার এখানে ডিক্লেয়ার করতে হবে, তাহলে এখানে 3টে ধরন আশা করি বোঝাতে পেরেছি, যে প্রথমটা এরকম করে হতে পারে,
যে A1 A2, যেটাকে বলে সাবস্ক্রিপ্টেড নোটেশন, যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা পাবো না, ঠিক আছে। এবং সেকেন্ড কি পাচ্ছে দেখো, এরকম ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, এবং তারপরে যেটা আমাদের মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রয়োজন হয়, যে অ্যারেটা যেইভাবে আমরা ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবং নিচে দেখো লেখা রয়েছে সি, সি প্লাস প্লাস, জাভা এবং পাস্কেলের ব্যবহার করা হয়। তাহলে কি সি, সি প্লাস প্লাস, এই যে সি তোমাদের আগের সেমিস্টারে ছিল, সি প্লাস প্লাস রয়েছে, এরপরে তোমরা জাভা পাবে, পাইথন পাবে, আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবে যেখানে তোমাদের এই ধরনের ডিক্লারেশন করতে হবে। তাহলে এই ধরনের ডিক্লারেশন করতে গেলে তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে অ্যারে ডিক্লারেশন দেখাও উদাহরণ সহ। তাহলে অ্যারে ডিক্লারেশন, অ্যারে ডিক্লারেশন কিভাবে হয়, কিভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করব, তাই তো। তো সেই ক্ষেত্রে আমাদের যেভাবে কোশ্চেনটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, তো আমাদের বলতে হবে অ্যারে ডিক্লারেশনের জন্য বা অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য আমাদের অ্যারের প্রধানত তিনটে পার্ট থাকে, বা তিনটে পার্টের আমাদের প্রয়োজন হয়, তিনটে উপাদানের প্রয়োজন হয়। কি কি? এক হচ্ছে আমাদের প্রয়োজন হবে অ্যারের ডেটা টাইপ। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। ডেটা টাইপ। দুই, সেকেন্ড আমাদের কি ডিক্লেয়ার করতে হবে, সেকেন্ড আমাদের অ্যারে ডিক্লারেশনের জন্য কি লাগবে, সেটা লাগবে হচ্ছে সেকেন্ড অ্যারে নেম। নেম। এবং থার্ড কি লাগবে, থার্ড লাগবে হচ্ছে অ্যারে সাইজ। ঠিক আছে, তাহলে দেখে নাও কি কি লাগছে। ফার্স্ট লাগছে ডেটা টাইপ, তারপরে লাগছে হচ্ছে অ্যারে নেম, এবং তারপরে লাগবে অ্যারে সাইজ। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, আমি একটা এক্সাম্পল দিই। এখানে ফার্স্টে কি থাকবে, ডেটা টাইপ থাকবে আমার, তাই তো। তারপরে থাকবে অ্যারে নেম, এবং তারপরে থাকবে হচ্ছে তার সাইজটা। এখানে সাইজ এইভাবে, কারণ আমরা আগের স্লাইডেই করে এসেছি যে সাইজ আমরা কিভাবে করছি, তাই তো, এইভাবে করছি। তাহলে সেইভাবে অ্যারে নেম এবং অ্যারে সাইজটা থাকতে হবে। তাহলে এই যে ডেটা টাইপ, অ্যারে নেম এবং সাইজ, এবং ব্র্যাকেট দিয়ে যেই সাইজটা থাকবে, অর্থাৎ যেই ডেটাগুলো আমরা এখানে ইনক্লুড করবো, যেই ডেটাগুলো আমরা এই লিস্টের মধ্যে রাখবো বা অ্যারেটার মধ্যে রাখবো, সেই ডেটাগুলোকেও তো লিখতে হবে না, এমনি তো অটোমেটিক তো পেয়ে যাবে না তারা, ডেটাগুলো আমাদেরই দিতে হবে, তাই তো। তো ডেটাটা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এলিমেন্টস বলে আমি লিখলাম, এখানে থাকবে। তাহলে এই হয়ে গেল তার স্ট্রাকচারটা, এটা কিন্তু তার স্ট্রাকচার বলতে পারবো, বা গঠন যা বলো, বা সিনট্যাক্স যা বলো, ঠিক আছে। এটা হচ্ছে তার র। এবার আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা নাম্বারের একটা লিস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, যেখানে মার্কস থাকবে, তাহলে আমি এখানে দিলাম মার্কস, মানে কি, পূর্ণ সংখ্যার মার্কস, ঠিক আছে। আমি কোনো ফ্লোটিং নাম্বার চাই না, পয়েন্টে আমি কোনো নাম্বার চাই না, আমি গোটা সংখ্যার যে মার্কস যারা পেয়েছে তাদের একটা লিস্ট করতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ডেটা টাইপ, তাহলে কি হবে, গোটা সংখ্যা মানেই কি আমার ইন্টিজার ডেটা টাইপ। তাহলে আমি এখানে করব ইন্ট। ইন্টিজার ডেটা টাইপকে আমার ডিক্লেয়ার করতে গেলে ইন্ট লিখতে হয়, INT, ইন্ট। এবার অ্যারে নেম, আমি মার্কস নিয়ে অ্যারে করতে চাই, তাই তো। তাহলে আমি মার্কস এম দিলাম, বা মার্ক লিখলাম, MARK। তোমরা ছোট হাতেরও লিখতে পারো, বড় হাতেরও লিখতে পারো, এখানে কোনো বাধা নেই। এবং সাইজ দিলাম 5 হলো, অর্থাৎ কি, এটা কিন্তু কে, অর্থাৎ কি ইন্ট মার্ক, অর্থাৎ ইন্ট কি হয়ে গেল, আমার ডেটা টাইপ হয়ে গেল, এটা কি হয়ে গেল, আমার মার্কস হয়ে গেল অ্যারে নেম, এবং 5 কি হয়ে গেল, আমার অ্যারে সাইজ। এবার আমি করব হচ্ছে, এবার আমি এখানে এলিমেন্টসগুলো লিখব, অর্থাৎ আমার যে মার্কস রয়েছে, 5 জন স্টুডেন্টের যে মার্কসটা আমি তালিকাযুক্ত করতে যাচ্ছি বা তালিকাভুক্ত করতে যাচ্ছি, সেই 5টা মার্কস আমার এখানে করতে হবে। তো আমি লিখে দিলাম 100, 200, 250, 150,
300। তাহলে আমি এখানে যে আর এখানে লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। তো দেখো কি হলো, 5টা ভ্যালু 5টা সাইজ, তাহলে একটা কি সাইজ, একটা 100 মানে 100, 200, 250, 150 আর 300, এটা হয়ে গেল এদের ভ্যালু। তাহলে আমি কি বললাম, একটা আমি লিস্ট করলাম যেখানে আমি 5 জন স্টুডেন্টের মার্কস আমি একসাথে লিস্ট তালিকাভুক্ত করে রাখলাম, এবং সেই ক্ষেত্রে আমি কিভাবে করছি, ইন্টিজার টাইপ মার্কস 5টা আমি ভ্যালু স্টোর করছি, তাহলে 5, এখানে যদি আমি 10টা ভ্যালু স্টোর করতাম তাহলে এখানে আমি 10 লিখতাম সাইজ, এবং সেই হিসেবে আমি এটা দিতাম। এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল আমার এলিমেন্ট, এগুলো হয়ে গেল আমার এলিমেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমার অ্যারে ডিক্লারেশন কিন্তু হয়। তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে, যে আসতেই পারে যে এক্সাম্পল সহ বা উদাহরণ সহ অ্যারে ডিক্লারেশন দেখাও, বা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের এরকমভাবে লিখতে হবে, এবং সেখানে বলতে হবে যে অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আমাদের 3টে জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে অ্যারে ডেটা টাইপ, যেখানে আমাদের যে তথ্যগুলো রাখবো তার টাইপটা আমাকে লিখতে হবে। অ্যারে নেম, অর্থাৎ আমি অ্যারের একটা নাম দিতে হবে, এবং অ্যারে সাইজ, অর্থাৎ আমি যতগুলো ডেটা আমি স্টোর করব বা যতগুলো ডেটার আমি লিস্ট করব সেই ডেটাটা আমাকে আগে থাকতেই সাইজটা আমাকে বলে দিতে হবে, হলো। এবং তারপরে এরকমভাবে একটা স্ট্রাকচার লিখে এক্সাম্পলের সহ আমি এটা করে ফেলবো। ঠিক আছে, অ্যারে ডিক্লারেশন আমার হয়ে যাবে। তো এই সিম্পল জিনিস, তো এই হয়ে গেল অ্যারে ডিক্লারেশন। এরপরে হচ্ছে এখানে রয়েছে দেখো লিনিয়ার অ্যারে লেন্থ নির্ণয়, লিনিয়ার অ্যারে লেন্থ নির্ণয়, তাই তো। লিনিয়ার অ্যারে লেন্থ নির্ণয় মানে হচ্ছে একটা অ্যারে যেটা লিনিয়ার অ্যারে মানেই সেটা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যেই থাকছে। তো এর আমি লেন্থটা নির্ণয় করব কি করে, যদি আমার জানা না থাকে, তাই তো। এবার লেন্থ নির্ণয় এইটা তোমাদের আসতে পারে 1 মার্কসের বা 2 মার্কসের একটা ম্যাথ চলে আসলো। সেই ক্ষেত্রে এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলটা দেখতে পাচ্ছ যেখানে 11 থেকে 15 অবধি একটা 15 অবধি ডেটা স্টোর আছে, এবং ইন্ডেক্সিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডেক্সিংটা কি থেকে রয়েছে, 0 থেকে 0, 1, 2, 3, 4, তাই তো। এবার এখানে লেন্থ কি, লেন্থ কিন্তু আমার 5, কারণ এখানে আমার 5টা ভ্যালু রয়েছে, তাই তো। এবার এই লেন্থটা আমি কিভাবে বের করব, যখন এই দুটো ফাঁকা তাহলে এই দুটোকে আমি কাউন্ট করব না, কাটা, আমার এই অবধি আমার লাস্ট একটা ডেটা রয়েছে। তো সেই ক্ষেত্রে যখন যেই ফার্স্ট ডেটাটা থাকছে সেটাকে আমাদের বলে এলবি, অর্থাৎ এখানে রয়েছে দেখো লোয়ার বাউন্ড। ঠিক আছে, এলবি মানে কি, লোয়ার বাউন্ড, এবং শেষের যে ডেটাটা থাকে সেটাকে বলা হয় ইউবি, অর্থাৎ আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে কি বললাম, শুরুর আমাদের একটা অ্যারের যে লিস্টটা, সেখানে শুরুর যে ডেটাটা থাকবে সেটাকে এলবি অর্থাৎ লোয়ার বাউন্ড, এবং শেষের যে ডেটাটা থাকবে সেটাকে বলবো ইউবি অর্থাৎ আপার বাউন্ড। এবার এর মাধ্যমে আমার কাছে জানা আছে যে লোয়ার বাউন্ডটা কি রয়েছে এবং আপার বাউন্ড কি রয়েছে, সেই হিসাবে আমি কিভাবে বের করব লেন্থটা। দেখো এখানে সূত্রটা হচ্ছে এইটা, এই যে এটা আমার মেন সূত্র, যে লেন্থ ইকুয়ালস টু ইউবি মাইনাস এলবি প্লাস 1, ইউবি মাইনাস এলবি, অর্থাৎ আপার বাউন্ডের সাথে আমি লোয়ার বাউন্ডকে মাইনাস করব এবং প্লাস 1 করব। প্লাস 1 কেন করব, কারণ এখানে আমরা কি দিয়ে শুরু করছি, 0 দিয়ে শুরু করছি, তাই তো। 0 দিয়ে আমাদের ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে, 0 থেকে আমি ধরো 0 থেকে আমি যদি 5 অবধি বলি, যে 0, 1, 2, 3, 4, 5, সেখানে কিন্তু আমার কি হয়ে যায়, 6টা ডিজিট হয়ে যায়, কিন্তু আমি কি দিয়ে শুরু করছি, 0 থেকে 5, 0 to 5, কিন্তু সেখানে নাম্বারিংটা কত হচ্ছে, আমার 6টা হচ্ছে। সেই জন্য যেহেতু এক আমি তোমার কম হচ্ছে, আমার গুনতিতে 1 কম, 0 থেকে যখন আমরা কোনো কিছু গুনবো তখন কিন্তু অ্যাকচুয়ালি 1টা কম হয় গোনাতে, তাই তো। সেই জন্য আমরা এই 1টা প্লাস করে, এবং এর সূত্রই এটা। তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিল যে একটা অ্যারের বা একটা অ্যারে লিস্টের লোয়ার বাউন্ড ইকুয়ালস টু এত, আপার বাউন্ড ইকুয়ালস টু এত, তাহলে এর লেন্থ কত আমরা কিভাবে জানবো, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব। এবং সেখানে দেখো একটা এটা দিয়ে আমি এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। দেখো আপার বাউন্ড কি রয়েছে, আপার বাউন্ড রয়েছে 4, আপার বাউন্ড রয়েছে 4, এবং লোয়ার বাউন্ড কি রয়েছে 0, তার সাথে প্লাস 1, তাহলে 4 মাইনাস 0 প্লাস 1, তাহলে 0 তো উঠে গেল, 4 এর সাথে 0 মাইনাস করলে 4ই থাকছে, প্লাস 1 5, তাহলে এর লেন্থ কত দেখো তো, 5 কিনা, 1, 2, 3, 4, 5 হয়ে গেল। তাহলে এর লেন্থ আমি কি পেলাম, যে L ইকুয়ালস টু 5। এইভাবে আমি হচ্ছে একটা লিনিয়ার অ্যারের লেন্থ আমি কাউন্ট করব। তো এই ক্ষেত্রে এই সূত্রটা তোমাদের আসতে পারে, এবং সূত্র সহ একটা এক্সাম্পল দেখিয়ে বলতে পারে,
বা কোনোভাবে তোমাদের কোয়েশ্চেন এরকমও আসতে পারে যে যেটা একটু আগে বললাম যে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডটা দিয়ে দেবে, তাহলে তোমরা লেন্থ বের করো। বা তোমাদের এটা আসতে পারে যে লিনিয়ার অ্যারে লেন্থ কিভাবে নির্ণয় করা হয় উদাহরণস্বরূপ বলো, সেই ক্ষেত্রে তোমরা এটা দেখাতে পারো। তো এটা একটা ইজি জিনিস হয়ে গেল, আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট আমাদের অ্যারেকে দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অ্যারের মধ্যেও ভাগ আছে। প্রথমে ডেটা স্ট্রাকচারের ভাগ, লিনিয়ার নন লিনিয়ার। সেই লিনিয়ারের মধ্যে আমার চারটে ভাগ পাচ্ছি, অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এবং এই অ্যারের মধ্যেও অ্যারেরও দুটো ভাগ রয়েছে, অর্থাৎ অ্যারেকেও দুটো ভাগে ভাগ করা যায়। অ্যারেকেও দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে 1D অ্যারে, 1D অ্যারে, এবং সেকেন্ড হচ্ছে 2D অ্যারে। ঠিক আছে, তো এই যে একটু আগে আমরা যে এক্সাম্পলসগুলো করলাম, এই যে এই এক্সাম্পল বা এই যে এই এক্সাম্পলগুলো করলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ 1D অ্যারে, কারণ এটা দেখো একটাই, জাস্ট ওয়ান লাইন, একটাই লাইন হয়ে যাচ্ছে, তাই এটা 1D অ্যারে। তো 1D অ্যারের আমার আর আশা করি এক্সাম্পল দিতে হবে না, এই ধরনের অ্যারেগুলোকে 1D অ্যারে বলে। এবং 2D অ্যারেটা কি সেটা আমাদের জানার বিষয়। 2D অ্যারেটা কি এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। 2D অ্যারেটা হলো একটা অ্যারে যেখানে শুধু রো থাকবে না বা শুধু কলাম থাকবে না, আমাদের রো এবং কলামের সংমিশ্রণে যে অ্যারেটা তৈরি হবে সেটাই হয়ে যাবে হচ্ছে আমার 2D অ্যারে। অর্থাৎ অ্যারে মানে কি একটা লিস্ট, তাই তো, যেখানে আমরা ডেটাগুলো রাখছি। এবং শুধু ভার্টিক্যালি বা এরকমভাবে রাখলে হবে না অ্যারেগুলো, আমরা যদি দুটোই একসাথে, অর্থাৎ রো থাকবে একটা ডেটা লিস্ট যেখানে আমার রো ওয়াইজও ডেটা আছে এবং কলাম ওয়াইজও ডেটা আছে, সেই ধরনের ডেটাগুলোকে আমার কি বলা হয় 2D অ্যারে। অর্থাৎ এরকমভাবে যদি ধরো একটা এক্সাম্পল বলি, এই যে এরকম, এটা হয়ে যাবে আমার 2D অ্যারে, যেখানে কি থাকছে, রো থাকছে, কলাম থাকছে, এখানে আরও বেশি বাড়তে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার 2D অ্যারে, যেখানে দেখো একটা, এখানে দুটো রো আছে এবং তিনটে কলাম আছে, তাই তো, তিনটে কলাম আছে। তো এরকম ধরনের এক্সাম্পলস হয়ে যাবে কিন্তু আমার 2D অ্যারে। ঠিক আছে, 2D অ্যারে। তো একটা যদি তোমাদের এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল দিলাম, ইন্ট টাইপ দিয়ে আমি করছি। ঠিক আছে, ইন্ট দেখো এটা কি হচ্ছে, আমরা কি জানি, ফার্স্টে আমার ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, তারপরে অ্যারে নেম, তারপরে অ্যারে সাইজ। কিন্তু আগে যেই এক্সাম্পলগুলো আমরা করেছি সেখানে অ্যারের একটা মাত্রই সাইজ ছিল, অর্থাৎ একটা সাইজই আমি করেছিলাম। কিন্তু এখানে দেখো দুটো সাইজ আমার রয়ে গেছে, দুটো সাইজ। তাহলে এই ক্ষেত্রে কি, একটা সাইজ হচ্ছে আমার রো, ফার্স্ট যে সাইজটা থাকবে সেটা হয়ে যাবে আমার রো এর জন্য, এবং সেকেন্ড যেটা থাকবে সেটা হয়ে যাবে কলামের জন্য। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে সাইজটা আমি ডিক্লেয়ার করব বা ফার্স্ট যে সাইজটা ডিক্লেয়ার করা হয় সেটা হয়ে যায় রো এর জন্য এবং সেকেন্ডটা হয়ে যায় কলামের জন্য। এবং এখানে আমি কি করব, ডেটা স্টোর করব। তাহলে এখানে ডেটাটাও দুইভাবে করতে হবে। কিভাবে, ফার্স্ট একভাবে আমরা এরকম, এই প্রথমে রো এর আমার ডেটাটা দিতে হবে, যেহেতু রো এর রয়েছে, তাই তো, রো এর ডেটা আমাকে দিতে হবে। তাহলে এরকম এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিলাম ধরো 20 30 20 30, কারণ রো এর আমার কটা রয়েছে, দুটো রয়েছে, তাই তো। কিন্তু কলামের কটা রয়েছে, তিনটে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষ হয়ে গেল, আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, সেখানে আমি দিয়ে দিলাম 40 50 60, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ দেখো 2D অ্যারেতে কি হচ্ছে, আমার সাইজও দুভাবে আমার ডিক্লেয়ার করতে হচ্ছে বা দুভাবে আমাকে লিখতে হচ্ছে পাশাপাশি, ঠিক সেরকমভাবেই দুভাবেই কিন্তু এলিমেন্টসগুলোও লিখতে হচ্ছে, যেখানে ফার্স্টেরটা থাকবে রো এবং সেকেন্ডেরটা থাকবে কলাম, ঠিক সাইজ অনুযায়ী। যেভাবে সাইজটা আমি সাজিয়ে লিখেছি সেভাবে এলিমেন্টসগুলোকেও সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে,
এবং এই ক্ষেত্রে ডেটাটা স্টোর হবে কি করে? আগেরগুলো না হয় লাইন ওয়াইজ আমি দেখালাম, ইন্ডেক্সিংটা দেখালাম, এই ক্ষেত্রে ইন্ডেক্সিংটা হবে কি করে, তাই? তো ফার্স্টে আমি দেখাচ্ছি, এখানে দেখো একটা ছক করে দিচ্ছি। রো কটা? রো এখানে কটা রয়েছে? দুটো রয়েছে, তাহলে রো এখানে দুটো দিয়ে দিলাম। তাহলে আর কি হবে ইন্ডেক্সিংটা? 0 থেকে শুরু হবে, কারণ অ্যারের ইন্ডেক্সিং কোথা থেকে শুরু হয়? 0 থেকে। তাহলে আর 0 এবং এটা হয়ে যাবে আর 1। তাহলে দুটো এলিমেন্ট, কিন্তু ইন্ডেক্সিং কি হবে? 0 1, ঠিক আছে? কিন্তু কলাম কি কটা আছে? 3টে আছে, তাহলে আমাকে এখানে 3টে পার্ট করতে হবে, তাই? এবং কলামের ইন্ডেক্সিং কিরকম হবে? C0 C1 C2, এটা 2 হলো। অর্থাৎ R0 R1 হচ্ছে রো এর ইন্ডেক্সিং এবং কলামের ইন্ডেক্সিং কি হচ্ছে? C0 C1 এবং C2। এবার এখানে আমি আমার ডেটাটা স্টোর করব, যেই ডেটাটা আমরা এখানে করেছি। তাহলে কি করেছি দেখো, রোতে কত থাকবে? কলাম ওয়াইজ কি রয়েছে? 20 এবং রো ওয়াইজ কত রয়েছে? 20 এবং 30, এবং কলামের কটা রয়েছে? 3টে রয়েছে, 40 50 60, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, না ঠিকই আছে। তাহলে এখানে হয়ে যাবে তোমার 20 30, এবং এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আরেকটাও হবে, সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, 20, সাপোজ আমি এখানটায় আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি, 10 20 30, ঠিক আছে? তাহলে এখানে আরেকবার বলে দিই, রো এবং কলাম এবং ডেটাগুলো এখানে রয়েছে। এবার এই ডেটাগুলো কিভাবে আমি সাজাবো এইবার আসছে, ঠিক আছে? R0 R1, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু কাট করো তো, এই জায়গাটা একটু কাট করা যাবে? হ্যালো, এই জায়গাটা একটু কাট করো একটুখানি। তো 1D অ্যারেটা তো বুঝলে, এবার যেটা আসছে সেটা হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে স্ট্রাকচারটা কিরকম হয়? এরকম টাইপের হবে, ঠিক আছে? আমরা একটু আগে 1D অ্যারে কি দেখছিলাম? জাস্ট একটা লাইন থাকছিল, কিন্তু এখানে দেখো দুটো লাইন আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 2D একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যেখানে আমার ডেটাগুলো, এখানে ডেটা আমার থাকবে। এবং 2D অ্যারের যদি সংজ্ঞা আমি বলি, তাহলে কি বলবো? যে এমন একটা অ্যারে যেখানে আমি রো এবং কলামের মধ্যে আমাদের ডেটাগুলো সঞ্চিত করতে পারি। অর্থাৎ এখানে শুধুমাত্র রো অথবা শুধুমাত্র কলাম থাকবে না, রো এবং কলাম দুটোর মধ্যেই দুটোভাবে আমরা ডেটাগুলোকে সাজিয়ে রাখবো। সেই ক্ষেত্রে হয়ে যাবে আমার সেটা 2D অ্যারে। এবং এখানে দেখো দুটো রো আছে এবং 3টে কলাম আছে। তাহলে এখানে কি হচ্ছে? ডেটাগুলো কি হচ্ছে? রো আকারেও থাকছে, আবার কলামের মতন করেও থাকছে, তাই তো? তো সেই জন্য এটা হয়ে যাবে, এটা দেখতে 2D স্ট্রাকচার, সেই জন্য এটাকে 2D অ্যারে বলছে। এবং 1D অ্যারে তো একটু আগেই বললাম, যেটা আমাদের কি থাকবে? যে একটা স্ট্রাকচার থাকবে। একটু আগে যতগুলো আমরা এক্সাম্পল দেখলাম সবগুলো কিন্তু 1D অ্যারের ছিল, ঠিক আছে? সবগুলো কিন্তু 1D অ্যারের ছিল। তাহলে এবার 2D অ্যারের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে 2D অ্যারেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব বা কিভাবে 2D অ্যারেটা আমরা সাজিয়ে লিখব। ওকে, তো দেখো, ফার্স্টে কি করতে হবে? আমাদের ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিই। ডেটা টাইপ আমি করে নিলাম ইন্ট। এবার অ্যারের একটা নাম দিতে হবে, দিলাম অ্যারে, এবার আমাকে কি করতে হবে? অ্যারে সাইজ করতে হবে, তাই তো? অ্যারে সাইজ, এতক্ষণ আমরা যতগুলো অ্যারে করছিলাম সবগুলো ছিল কি 1D অ্যারে, তাই আমার একটা সাইজেই হয়ে যাচ্ছিল। কিন্তু আমার 2D অ্যারেতে কি কি থাকছে? আমার রো থাকছে এবং কলামও থাকছে, অর্থাৎ রো সাইজও লিখতে হবে, কলাম সাইজও লিখতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের দুইভাবে আমাদের সাইজটাকে লিখতে হবে। তাহলে এখানে লিখবো
ফার্স্টে 2 লিখলাম, তারপরে লিখলাম 3, ঠিক আছে। এবং ফার্স্টটা হয়ে যাবে আমাদের রো এর জন্য এবং সেকেন্ডটা হয়ে যাবে কলামের জন্য, ফার্স্ট যেই সাইজটা থাকবে সেটা হয়ে যাবে রো এর জন্য এবং সেকেন্ডটা হয়ে যাবে কলামের জন্য। ঠিক এলিমেন্টগুলো আমি এইভাবেই রাখবো, ঠিক আছে। এলিমেন্ট যেটা আমার দরকার, অর্থাৎ যে এলিমেন্টসগুলো আমি এখানে রাখবো লিস্টের মধ্যে, সেই এলিমেন্টটাও এইভাবেই রাখতে হবে। অর্থাৎ কিভাবে দেখে নাও, প্রথমে দেব রো এর জন্য 10, 20, 30 এবং তারপরে কিসের জন্য দেব, তারপরে দেব কলামের জন্য 40, 50, 60 এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে আমার 2D অ্যারের এলিমেন্ট আমি ডিক্লেয়ার করছি। ফার্স্টে কি থাকছে, রো এর সাইজ থাকছে, সেজন্য ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেটাও কিন্তু রো এর থাকবে, সেটাও কিন্তু রো এর জন্যই থাকবে এবং সেকেন্ড এলিমেন্ট যেটা আমরা ডিক্লেয়ার করেছি সেটাও কিন্তু কলামের জন্য থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমি রো এর সাইজ ডিক্লেয়ার করব, ঠিক সেই অনুযায়ী এলিমেন্টটাও রো এর থাকবে এবং সেকেন্ড যেই সাইজটা আমার ডিক্লেয়ার করতে হয় সেটা সেই সাইজটা থাকবে কলামের এবং এলিমেন্টও থাকবে কলামের, ঠিক আছে। এইবার এই অ্যারেটা আমি ডিক্লেয়ার তো আমি করে ফেললাম এবং ডিক্লেয়ার করতে হয় এইভাবে আমরা জেনে গেলাম, কিন্তু এই অ্যারেটা আমার মেমোরিতে কিভাবে স্টোর হবে, বা আগেরগুলো যেরকমভাবে আমি দেখিয়েছি যে এই যে এখানে যেমন 1D অ্যারে যেরকম এরকমভাবে স্টোর হয়, তাই তো, যে এরকমভাবে একটা বক্সের মধ্যে ইন্ডেক্সিং দিয়ে স্টোর হলো। তাহলে 2D অ্যারেটা কীভাবে ইন্ডেক্সিংয়ের সাথে স্টোর হবে সেটা আমরা দেখিনি। প্রথমে একটা বক্স আঁকতে হবে বড় করে, আমার কলাম কটা আছে, 3টে আছে, তার মানে কলাম কি সোজাসুজি হয়, তাহলে আমার এখানে 3টে করতে হবে, 3টে ছক, 1 2 3 হয়ে গেল। এবং রো কটা আছে, 2টো, অর্থাৎ রো মানে কি এরকমভাবে থাকবে, তাহলে এখানেও আমার 2টো ঘর করতে হবে, তাহলে মাঝখানে একটা দাগ টেনে দিলে আমাদের হয়ে গেল 2টো ঘর। এবং ইন্ডেক্সিংটা কি হবে, আমাদের অ্যারের ইন্ডেক্সিং কিভাবে হয়, 0 থেকে শুরু হয়, রাইট, তো এখানেও তাই হবে। তাহলে এটা হবে R0 এবং এটা হবে R1, কারণ এটা রো সেই হিসাবে 0 1 এবং এগুলো কি কলাম, তাহলে কি হবে C0, C1 এবং C2 হয়ে গেল আমাদের ইন্ডেক্সিং। এবার আমাদের মানগুলো কিভাবে বসবে, রো ওয়াইজ কিরকম মান আছে, 10 20 30, তাহলে সেটা রো ওয়াইজ বসে যাবে, রো ওয়াইজ বসে গেল 10 20 30 বসে গেল। এইবার আসছে আরেকটা মেন পার্ট, যেখানে কি হচ্ছে আমাদের কলাম ওয়াইজ বসবে। কলাম ওয়াইজ মানে কি এরকমভাবে লম্বালম্বিভাবে বসবে, তাই তো, তাহলে রো ওয়াইজ বসে গেলে এর অর্থাৎ 10 এর কলাম ওয়াইজ যেই মানটা বসবে কলাম ওয়াইজ, তাহলে কলামের কি রয়েছে, ফার্স্টে কি রয়েছে 40, তাহলে 10 এর 40 কলাম ওয়াইজ বসছে। এবার কিন্তু রো ওয়াইজ বসছে না, এবার কিন্তু কলাম ওয়াইজ বসছে, 40 হয়ে গেলে এবার 50 রয়েছে, তাহলে 20 কলাম ওয়াইজ 50 এবং 30 কি রয়েছে 60। এ হয়ে গেল আমার যে কিভাবে ডেটাটা স্টোর হলো। এবং এরও প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডেক্সিং থাকে, তাহলে ইন্ডেক্সিংটা করে নিই। ইন্ডেক্সিংটা ফার্স্টেরটা কি রয়েছে দেখো, রো 0 কলামও 0, তাহলে ইন্ডেক্সিং হবে 0 0। সেকেন্ডটা কি রয়েছে, রো 0ই রয়েছে কিন্তু কলাম 1, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে এই ক্ষেত্রে হয়ে যাবে 0 1, ঠিক আছে। এবং লাস্টেরটা কি আছে, রো 0ই থাকছে কিন্তু কলাম 2, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 0 2। এই হয়ে গেল ফার্স্ট রো এর যে ইন্ডেক্সিংটা, ঠিক আছে, ফার্স্ট রো এর ইন্ডেক্সিংটা আমাদের এটা হয়ে গেল। সেকেন্ড রো এর কি আছে দেখো, রো 1 কলাম 0, তাহলে এখানে হবে 1 0 হলো। নেক্সট কি হবে, রো 1ই থাকছে কিন্তু কলাম 1 থাকছে, তাহলে কি হবে, ফার্স্টেরটা আমরা সবসময় কি দেখেছি, এই যে এখানে কি বলেছে, ফার্স্টেরটা কিন্তু রো এর থাকে এবং সেকেন্ডেরটা কলাম থাকে এবং ইন্ডেক্সিংও সেই ওয়াইজই হয়, ফার্স্টে রো এর ইন্ডেক্সিংটা লিখতে লাগবে, তারপর আমার কি কলামের ইন্ডেক্সিংটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে 1 এবং কলামও হয়ে যাবে 1 এবং লাস্টেরটা কি হবে
রো 1 এবং কলাম 2। ব্যাস হয়ে গেল আমার 2D অ্যারে। 2D অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখে নিলে, এবং 2D অ্যারের যে এলিমেন্টসগুলো সেটা কীভাবে স্টোর হয় সেটাও কিন্তু এইভাবে করতে হবে। এ হয়ে গেল আমার অ্যারের পার্ট। এখানে আমার অ্যারে শেষ। তোমাদের এই সেমিস্টারে অ্যারের যতটুকু করতে হবে এখানে মোটামুটি তোমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা নেক্সট যেটা করব সেটা হলো এবার আমরা করব, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট, ঠিক আছে, যেটা আমাদের একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্ট। তাহলে এটা কি? লিঙ্ক লিস্ট। এবং এইটা হচ্ছে সেই লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা। দেখো তোমরা এখন লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা দেখে একটু অসুবিধা মনে হচ্ছে বা বুঝতে পারছো না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই লিঙ্ক লিস্টের একটা লিঙ্ক লিস্টও সেটা কি একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কিন্তু এখানে কি হচ্ছে একটা ডাইনামিক্যালি মেমোরিতে, অর্থাৎ মেমোরির মধ্যে ডেটাগুলো যে ডাইনামিক্যালভাবে ছড়িয়ে থাকে, অর্থাৎ এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, লিঙ্ক লিস্ট কী করে তাদের প্রত্যেকটা ডেটাগুলোকে একসাথে লিঙ্কড করে। তাহলে লিঙ্ক লিস্টের কাজ কি এলোমেলোভাবে মানে এলোমেলোভাবে থাকা ডেটাগুলোকে একসাথে কানেক্ট করাই হচ্ছে লিঙ্ক লিস্টের কাজ। এই জন্য এটাকে বলা হয় লিঙ্ক লিস্ট, অর্থাৎ আলাদা আলাদাভাবে ছড়িয়ে থাকা ডেটাগুলোকে একসাথে লিঙ্কের মধ্যে কানেক্ট করাই হচ্ছে লিঙ্ক লিস্টের কাজ। যেখানে এইভাবে কানেক্ট হচ্ছে যে এই একটা ডেটা এই একটা ডেটা এগুলো কি হচ্ছে দেখো লিঙ্ক হয়ে যাচ্ছে পরপর, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা কোথায় কাজ করছে? ডাইনামিক্যাল মেমোরিতে কাজ করছে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে কাজ করছে। অর্থাৎ যদি আমি বলি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা ডেটাগুলোকে লিঙ্ক করাই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের কাজ। এবং এই লিঙ্ক লিস্টের মধ্যে দুটো পার্ট থাকে, অর্থাৎ লিঙ্ক লিস্টের দুটো অংশ থাকে। কি কি অংশ? ফার্স্ট অংশ থাকে হচ্ছে ডেটার অংশ, এবং সেকেন্ড থাকে হচ্ছে অ্যাড্রেসের অংশ। তাহলে কি লিখলাম? ফার্স্ট লিঙ্ক লিস্টের মধ্যে দুটো অংশ থাকে, ফার্স্ট থাকে ডেটার অংশ এবং সেকেন্ড থাকে হচ্ছে তোমার অ্যাড্রেস অংশ। অ্যাড্রেস অংশ, এবার এখান থেকে আমি যদি তোমাদের বোঝাই, দেখো এই ছবিটা দেখো, এই যে ফাঁকা এইটা একটা লিঙ্ক লিস্ট, এই যে একটা লিঙ্ক লিস্ট, এটা ধরো একটা, এখানে এইটা থাকছে হচ্ছে ডেটার অংশ, এবং এই যে পয়েন্ট করে যেই পার্টটা যেটা পরেরটার সাথে লিঙ্ক করছে সেখানে থাকে হচ্ছে ডেটার অ্যাড্রেসটা। অর্থাৎ যেই একটা মেমোরির মধ্যে বিভিন্ন চারিদিকে ডেটাগুলো ছড়িয়ে আছে, তো তাদের তো আলাদা আলাদা জায়গা আছে, অর্থাৎ অ্যাড্রেস আছে, তাই তো। একটা পাড়ার মধ্যে আলাদা আলাদা বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোকে আমি একসাথে কানেক্ট করতে চাইলে তাদের অ্যাড্রেসটা আমার জানতে হবে। ঠিক সেরকমই মেমোরির মধ্যে যে ডেটাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে সেগুলো আমার দেখতে গেলে তার অ্যাড্রেসের সাথে আমার কানেক্ট করতে হবে, এবং সেই জন্য এই যে পয়েন্ট আকারে যে পার্টটা থাকছে এখানে কি থাকছে? অ্যাড্রেস থাকছে। তাহলে ফাঁকা জায়গাটা, যে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যে ফাঁকা জায়গাটা থাকছে সেখানে থাকবে ডেটার অংশ, অর্থাৎ যেই ডেটাটা আমার দরকার সেই তথ্যটা এখানে থাকবে, এবং এই পয়েন্ট করা যে রেড পয়েন্ট করা এবং পরেরটার সাথে কানেক্ট করা এটা কি থাকছে? অ্যাড্রেসের অংশ, এবং সেই অ্যাড্রেসটার সাথেই পরেরটা কানেক্ট হচ্ছে, অ্যাড্রেসের সাথেই কানেক্ট হচ্ছে, তার অ্যাড্রেসটা নিয়ে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখো একটা স্টার্ট বলে একটা রয়েছে, যেখানে কি থাকে আমার একটা অ্যাড্রেস থাকে, তারপরে তার মধ্যে এই যে এক একটা লিঙ্ক লিস্টের এগুলোকে বলা হয় এক একটা নোড, ঠিক আছে, এক একটা নোড বলে। তো এক একটা নোডের মধ্যে আমার দুটো করে অংশ রয়ে গেল, কি কি? ডেটার অংশ আর অ্যাড্রেস অংশ, ঠিক আছে। তো এই যে এই নোডগুলোর মধ্যে দেখো প্রত্যেকটা নোডে দুটো করে ভাগ রয়েছে, ফাঁকা ভাগটাতে থাকে হচ্ছে ডেটা, এবং যে পয়েন্ট করে যে অ্যারো করা রয়েছে সেখানে থাকে হচ্ছে আমার অ্যাড্রেস। এই হচ্ছে আমার লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তো লিঙ্ক লিস্টের বেসিক স্ট্রাকচার। এবার এই লিঙ্ক লিস্টকেও তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অ্যারেকেও ভাগ করা হচ্ছে, আবার লিঙ্ক লিস্টের মধ্যেও আবার ভাগ রয়েছে। তাহলে ভাগগুলো দেখি। তাহলে লিঙ্ক লিস্ট আমি এল লিখে দিলাম শর্ট ফর্ম, লিঙ্ক লিস্ট। এটার তিনটে ভাগ রয়েছে। ফার্স্ট ভাগ
ফার্স্ট ভাগ হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ফার্স্ট ভাগ হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সেকেন্ড ভাগ হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, সেকেন্ড ভাগ হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট। এবং থার্ড ভাগ হচ্ছে তোমার ডাবলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট। তাহলে এগুলো কি দেখাচ্ছি দেখো। সিঙ্গেল লিঙ্ক লিস্ট যেটা একটু আগে তোমরা এখানে দেখলে যে জাস্ট একটার সাথে আরেকটা সিঙ্গেল ভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তাহলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট যদি আমি ছবি আঁকি তাহলে কিরকম ভাবে আঁকবো, জাস্ট এরকম একটা নোট থাকছে যেখানে প্রত্যেকটা নোট প্রত্যেকের সাথে পরপর সিঙ্গেল ভাবে জয়েন হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা করে স্টার্ট আমার পয়েন্টার্স থাকে, যেটা কি হয় এরকম ভাবে কানেক্ট হয়ে থাকে। তাহলে এখানে হয়ে গেল। একদম শেষে কি থাকে, একদম শেষে অর্থাৎ শেষ যে নোটটা সেখানে তার শেষ, তার মানে কি তারপরে আর কোনো লিঙ্ক করার আর কোনো নোট নেই, অর্থাৎ আর কোনো তথ্য নেই। তো সেই ক্ষেত্রে এখানে নাল লিখতে হয়, নাল, এন অর্থাৎ নাল। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার সিঙ্গেল লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা। এইবার আমি দেখবো যে সার্কুলার লিঙ্ক লিস্ট কি হচ্ছে। সার্কুলার লিঙ্ক লিস্ট মানেই আমরা বুঝতে পারছি যে সার্কেল হবে, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে একটা প্রান্তটা আবার গিয়ে শুরু হচ্ছে, রাইট। তো সেটার আমি ছবিটা তোমাদের দেখাই। দেখো এই ক্ষেত্রেও কি হবে, একটা স্টার্ট থাকবে এবং সেটা কানেক্ট হয়ে যাবে এখানটায়। এই যে এখানে গিয়ে কানেক্ট হবে, অর্থাৎ এখানেও একটা পয়েন্ট থাকবে। এখানে এই ক্ষেত্রে নাল হবে না, সার্কুলারের ক্ষেত্রে নাল হবে না। এবং সেটা কি হবে, এই যে পয়েন্টটা সেটা আবারও এরকম করে এখানে এসে জয়েন হবে, এরকম করে জয়েন হবে। এইটা হয়ে যাবে আমার সার্কুলার লিঙ্ক লিস্ট। কি হচ্ছে দেখো, ফার্স্টে স্টার্ট হচ্ছে, তারপরে সেটা একটা পর পর যাচ্ছে, গিয়ে একটা জায়গায় আমাদের যেমন সিঙ্গেল লিঙ্ক লিস্টে কী ছিল, একটা জায়গায় যেখানে আমার শেষ হয়ে গেছিলো সেই জায়গাটা নাল দিয়ে আমার লিঙ্ক লিস্টটা শেষ হয়ে গেল। কিন্তু সার্কুলারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে কিন্তু শেষ হচ্ছে না। এই জায়গাটায় এইখানে যদি ধরো অ্যাড্রেস 100 থাকে তাহলে এইখানটাও অ্যাড্রেস 100 থাকবে, কারণ একদম শুরুর অ্যাড্রেসটা আবার চলে আসবে, নাল থাকবে না। সেখানে কি থাকবে, একদম শুরুতে যেই অ্যাড্রেসটা আমরা শুরু করেছিলাম সেই অ্যাড্রেসটা চলে আসবে, অর্থাৎ সেটা কি হয়ে যাবে সার্কুলার। তখন কি হয়ে যাবে, সেটা সার্কুলার মোশনে এরকমভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু সার্কুলার মোশনে ঘুরতে থাকবে। আর ঠিক এই কারণেই এই ধরনের লিঙ্ক লিস্টকে বলা হয় সার্কুলার লিঙ্ক লিস্ট। হলো, এইবার আসছে আমার ডাবলি লিঙ্ক লিস্ট। ডাবলি লিঙ্ক লিস্ট মানেই আমরা বুঝতে পারছি যে ডবল কিছু একটা থাকবে, কারণ ওয়ার্ডটার মধ্যেই রয়েছে ডবল, রাইট, ডবল রয়েছে। তাহলে ডাবলি লিঙ্ক লিস্টের যে মেইন যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম থাকে। আমাদের এক সেকেন্ড, আমাদের প্রত্যেকটা লিঙ্ক লিস্টের কটা পার্ট থাকে, দুটো পার্ট থাকে, কিন্তু ডাবলি লিঙ্ক লিস্টেরও দুটোই পার্ট থাকবে, অ্যাড্রেসের পার্ট এবং ডেটার পার্ট। কিন্তু এই ক্ষেত্রে আমার একটু আলাদা হবে, কিরকম হবে, এটা এরকম। এই ক্ষেত্রে দেখো আমার তিনটে পার্ট রয়েছে, অর্থাৎ এখানে মাঝখানে থাকবে ডেটার পার্ট এবং শেষে থাকবে অ্যাড্রেসের পার্ট, অর্থাৎ এ অ্যাড্রেস, এবং ফার্স্টে থাকবে প্রিভিয়াস অ্যাড্রেস। প্রিভিয়াস অ্যাড্রেস, ঠিক আছে, প্রিভিয়াস অ্যাড্রেস। তাহলে এখানে থাকবে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, যেটা কারেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা বল, অর্থাৎ বর্তমানে যেখানে রয়েছে, যেইখানটার সাথে কানেক্ট করবে সেটা এখানে থাকবে। আর আগে কি থাকবে, আগে থাকবে হচ্ছে আমার প্রিভিয়াস যে অ্যাড্রেসটা, অর্থাৎ এই ক্ষেত্রে এইটার প্রিভিয়াস যে অ্যাড্রেসটা থাকবে সেটাও এখানে স্টোর থাকবে। এবং এই ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরিটা একটু বেশিই লাগে, মেমোরিতে জায়গা কিন্তু একটু বেশি লাগে। কেন লাগে, কারণ এই সবগুলোতে জাস্ট ডেটা আর তার
অ্যাড্রেসটা শুধু স্টোর হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে আমার ডেটা এবং অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস তো স্টোর হচ্ছে, সাথে কি প্রিভিয়াস ইয়ারের ডেটা যেই অ্যাড্রেসে রয়েছে সেই প্রিভিয়াস অ্যাড্রেসটাও কিন্তু এখানে আমার যোগ থাকছে হলো। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখতে কিরকম হবে ব্যাপারটা, এরকম হবে ব্যাপারটা। দুপাশেই অ্যাড্রেস আছে, কিন্তু দুটো অ্যাড্রেসে কি থাকে, একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকবে, এরকম ভাবে যুক্ত থাকবে, এরকম ভাবে যুক্ত থাকবে, ঠিক আছে। এবং এটা কি থাকবে, একদম স্টার্টিং একটা অ্যাড্রেস থাকে, সব জায়গাতেই স্টার্টিং অ্যাড্রেস থাকে। এবং এখানে কি থাকবে, এই স্টার্টিং অ্যাড্রেস যদি 100 হয় তাহলে এখানে 100 স্টোর থাকবে এবং নেক্সট অ্যাড্রেস কি 200 হয়ে যাবে, রাইট। আবার এখানে কি হয়ে যাবে, প্রিভিয়াস অ্যাড্রেস কি রয়েছে 200 এবং নেক্সট অ্যাড্রেস কি রয়েছে 300, এরকম ভাবে স্টোর হতে হতে যাবে। অর্থাৎ প্রিভিয়াস অ্যাড্রেসটাও এখানে থাকবে এবং কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটাও থাকবে। আর এখানে কি থাকবে, এখানে থাকবে আমার ডেটার অংশটা, এখানে থাকবে আমার ডেটাটা, তথ্যটা, যেই তথ্যটা বহন করে নিয়ে যাচ্ছি আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে, বা লিঙ্ক লিস্টের মাধ্যমে যে তথ্যগুলো আমরা কানেক্ট করছি সেটা থাকবে এখানে। তো এই হয়ে গেল আমার লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে এর থেকে বেশি আমাদের কিছু আসে না, আসবে লিঙ্ক লিস্ট কি এবং লিঙ্ক লিস্ট কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের ভাগগুলো কি কি, জাস্ট এক্সাম্পল সহ তোমাদের আসে। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, স্ট্যাক অ্যান্ড কিউ। তার মধ্যে আমরা কি করছি, স্ট্যাক, ঠিক আছে। তো দেখো স্ট্যাক কি রয়েছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যেখানে সব শেষে সংরক্ষিত ডেটা ব্যবহার করা। অর্থাৎ কি, হ্যাঁ সব শেষে, অর্থাৎ আমি যদি স্ট্যাক বলি, স্ট্যাক একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং এখানে কি হচ্ছে, ডেটাগুলোকে স্টোর করা হচ্ছে কিভাবে, ছবি দেখতে পাচ্ছ, এরকমভাবে স্টোর করা হচ্ছে। এরকম একটা থাকছে, মানে অর্থাৎ লম্বালম্বি একটা স্টোরেজ থাকছে যেখানে আমরা স্টোর করছি। এক্সাম্পল সহ যদি বলি, আমরা আমাদের টেবিলে বই সাজাই, ঠিক যেভাবে বইটা সাজাই, কিভাবে সাজাচ্ছি বইটা পরপর, ফার্স্টে আমরা বাংলা বই রাখলাম, বড় বইটা নিচে রাখি, তো আমি নর্মালি বলছি একটা বই রাখলাম, তার উপরে আরেকটা বই রাখলাম, তার উপরে আরেকটা বই রাখলাম, এরকম পরপর আমরা বইগুলো সাজাচ্ছি। তো এটা আমরা কি করছি, স্ট্যাক আকারে করছি। এবং সেখানে কি হচ্ছে দেখো, আমরা রাখছি, এবার যখন আমার নিচের একটা বই দরকার হবে সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্রত্যেকটা বই উঠিয়ে আলাদা করে রেখে তারপর আমার নিচের বইটা নিতে হবে, রাইট। সেই জন্য এটাকে কি বলছে দেখো, লিফো বলছে। লিফো মানেটা কি, মানে এই ক্ষেত্রে স্ট্যাকের স্টোরেজের মধ্যে, বা যেখানে স্ট্যাকের ডেটাগুলো আমি স্ট্যাকের মধ্যে ডেটাটা স্টোর করব, সবার লাস্টে যেই ডেটাটা স্টোর করব সেই ডেটাটাই সবার ফার্স্টে আমি বের করতে পারবো। অর্থাৎ আমার যদি কোনো ডেটার প্রয়োজন হয়, এর মধ্যে থেকে দেখো আমার ফার্স্টে এ স্টোর হচ্ছে, তারপরে বি স্টোর হচ্ছে, তারপরে সি, তারপরে ধরো আরও ডি আমি যোগ করলাম, কিন্তু সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে যখন আমার ডেটাটা দরকার হবে, ধরো আমার এ ডেটাটা দরকার, তখন আমি এখান থেকে কি কোথাও থেকে বের করতে পারবো, কারণ স্ট্যাকের একটা প্রান্ত কিন্তু বন্ধ থাকে। তখন আমাকে কি করতে হবে, ফার্স্টে সি কে বের করতে হবে, বি কে বের করতে হবে, তারপরে এ কে বের করতে হবে। তাহলে কে ফার্স্টে বেরোচ্ছে, যে সবার লাস্টে ঢুকেছিল, ঠিক আছে। ঠিক সেরকমই এই ক্ষেত্রে, এই জন্য এটাকে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই যে লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ যে লাস্টে আসবে তাকে ফার্স্টে বেরোতে হবে এবং যে ফার্স্টে আসবে তাকে লাস্টে বেরোতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, লাস্ট ইন, অর্থাৎ লাস্টে যে ঢুকছে তাকে ফার্স্টে বেরোতে হচ্ছে, অথবা যে ফার্স্টে ঢুকবে তাকে লাস্টে বেরোতে হবে। এটাই হচ্ছে স্ট্যাক। এখানে দেখো একটা জিনিস দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং লাস্টে যেটা থাকবে সেটাকে বলবে টপ পজিশন, টপ, ঠিক আছে। এবং এটা কি হচ্ছে, লাস্ট ইন ফার্স্ট আউট। কিভাবে হচ্ছে দেখো, ফার্স্টে এ ঢুকলো ফার্স্ট, তারপরে সেকেন্ডে বি ঢুকলো, তারপরে থার্ডে কে ঢুকলো, সি, এবং বেরোচ্ছে কিভাবে দেখো, ফার্স্টে দেখো আমাকে সিটাই বের করতে হচ্ছে, তাহলে 3 নাম্বারটাকে আমার বের করতে হচ্ছে। এবং 3 নাম্বার যখন বেরিয়ে যাবে তখন লাস্টকে থাকবে বি, এবং বি হয়ে যাবে তখন টপ পজিশনে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমার, দেখো এখানে লেখা আছে দেখো, পুশ অ্যান্ড পপ অপারেশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, যখন আমরা কোনো এলিমেন্টকে ঢুকাচ্ছি বা ইনসার্ট করছি সেই ক্ষেত্রে আমার পুশ হচ্ছে, অর্থাৎ ইনসার্ট করছি। এরকমভাবে আমি
ডেটাটাকে ঢুকিয়ে দিচ্ছি, সেই হিসেবে তোমরা মনে রাখবে যে পুশ হচ্ছে। এবং যখন আমি ডেটাটাকে বের করছি সেটা পপ হয়ে বেরিয়ে যাচ্ছে, রাইট? এই যে এই পপ হয়ে জাস্ট এরকমভাবে বেরিয়ে যাবে। এই হয়ে গেল আমার স্ট্যাক। এরপরে দেখো স্ট্যাকের একটা অ্যালগোরিদম রয়েছে। কি রয়েছে? স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোজন অর্থাৎ ইনসার্ট, সংযোজন মানে কিন্তু ইনসার্ট, সংযোজন করার অ্যালগোরিদম। অর্থাৎ আমি চাই একটা স্ট্যাকের মধ্যে একটা এলিমেন্ট আমি ইনসার্ট করব, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? সেই ক্ষেত্রে স্টেপ 1-এ থাকবে টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক। তো এই ক্ষেত্রে ম্যাক্স স্ট্যাকটা আমি কিভাবে বোঝাবো? দেখো, ধরো এই একটা স্ট্যাক রয়েছে, স্ট্যাকের মধ্যে আমার 5টা মাত্র জায়গা রয়েছে, 2 3 4 5, রাইট? এবং আমার ধরো এখানে আমি 5টাই এলিমেন্ট যোগ করলাম, তাহলে 1 2 3 4 5, 5টা আমার ডেটাও রয়েছে। তো সেই ক্ষেত্রে উপরে যেই ডেটাটা থাকবে সেটা টপ পজিশন, রাইট? এবং এটাকেই বলছে ম্যাক্স স্ট্যাক। এবং এই উপরে সবচেয়ে সর্ব উপরে, অর্থাৎ একটা স্ট্যাকের মধ্যে যদি 5টা 6টা বা 10টা জায়গা থাকে, তো 10 নাম্বার যে জায়গাটা অর্থাৎ উপরের যে সবচেয়ে জায়গাটা সেটা ভরা থাকুক আর ফাঁকা থাকুক, সেই সর্বোচ্চ যে স্পেসটা সেটাই হয়ে যায় আমার ম্যাক্স স্ট্যাক। তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমার ম্যাক্স স্ট্যাক। ঠিক আছে? সর্ব উপরের যে মানে সবচেয়ে উপরের যে, ধরো এখানে আমার এই ডেটাটা নেই, তো এই ডেটাটা নেই, তাহলে এই ক্ষেত্রে টপ কি হবে? এই ক্ষেত্রে টপ হবে আমার 4, এটা হবে টপ, রাইট? কিন্তু ম্যাক্স স্ট্যাক কি রয়েছে? ম্যাক্স স্ট্যাক বলছে যে আমার 5 নাম্বার অবধি আমি ডেটা স্টোর করতে পারবো। তো এই অ্যালগোরিদমটা বোঝো ভালো করে। অ্যালগোরিদমে কি বোঝাচ্ছে? যে টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, অর্থাৎ এখানে এই যে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে টপ ইকুয়ালস টু কিন্তু ম্যাক্স স্ট্যাক না, অর্থাৎ একদম টপ অবধি আমার এখনো ডেটা নেই, অর্থাৎ আমার একটা স্টোরেজ এখনো ফাঁকা রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি না হয়, অর্থাৎ এখানে যদি একটা এলিমেন্ট থাকে, তাহলে আমার কি আসবে? যে টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক দেন প্রিন্ট ওভারফ্লো অ্যান্ড এক্সিট, অর্থাৎ প্রিন্ট করবে ওভারফ্লো, অর্থাৎ আর জায়গা নেই। তাহলে আমি যদি এখন ইনসার্ট করি তাহলে সেটা ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ বাইরে বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে? যদি টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক হয় তাহলে প্রিন্ট করবে ওভারফ্লো এবং এক্সিট হয়ে যাবে, প্রোগ্রাম কিন্তু রান করবে না বা প্রোগ্রাম আর যাবে না, গিয়ে আগাবে না, অর্থাৎ আর ইনসার্ট করার আর জায়গা নেই। কিন্তু যদি এটা ফলস হয়, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে এটা হলো, কিন্তু যদি এটা ফলস হয়, অর্থাৎ এটা যদি ফলস হয় তখন যাবে আমার নেক্সট পজিশনে, নেক্সট পজিশন, নেক্সট স্টেপে চলে যাবে। যদি এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট ওভারফ্লো করে এক্সিট হয়ে যাবে, কিন্তু যদি ফলস হয় তাহলে হবে টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, অর্থাৎ টপ এখন যতটা রয়েছে তার সাথে আমার +1 করে দিতে হবে, অর্থাৎ সেটা যোগ করে দিতে হবে, আমার যে এলিমেন্টটা রয়েছে সেটা যোগ করে দিতে হবে, টপ +1। তাহলে সেটা কি হয়ে যাবে? টপটা উপরে উঠে যাবে একটা। তারপরে স্ট্যাক টপ ইকুয়ালস টু আইটেম, অর্থাৎ এখন আমি টপ 4 থেকে আমি 1 যোগ করে 5-এ চলে গেছি এবং এই টপ ইকুয়ালস টু আইটেম করতে হবে, অর্থাৎ যেই আইটেমটা আমি যোগ করতে চাই, এখানে ধরো আমি 6 যোগ করতে চাই, তাহলে 6 আমার এখানে আইটেমের 6 লিখতে হবে এবং তারপরে কি হয়ে যাবে? এক্সিট হয়ে যাবে, কারণ আমার ইনসারশন কমপ্লিট। ওকে, তো এখানে দেখো একটা এক্সাম্পল দেখিয়েছে ABC, এই ক্ষেত্রে টপ হচ্ছে এটা, এটা আমার টপ, এটা আমার টপ, কিন্তু আমি আরো ইনসার্ট করবো এবং এখানে আমার কিন্তু জায়গা রয়েছে, তার মানে ম্যাক্স স্ট্যাক ইকুয়ালস টু তোমার টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক হয়নি। সেই ক্ষেত্রে আমি এখানে এটা টপ রয়েছে, টপ +1, অর্থাৎ আমি আরও একটা জায়গা নিতে চাই, এই যে এটা, তাহলে টপ +1 করলাম, এখানে +1 হলো এবং এখানে আমি কোন এলিমেন্টটা যোগ করতে চাই? ডি, তখন এই ডিটা, এবং ডিটা কি হয়ে গেল? পুশ হয়ে গেল। আমি কি বললাম? ইনসার্টের সময় পুশ হয়, ঠিক আছে? তাহলে ইনসার্ট আমার হয়ে গেল এই। তাহলে স্ট্যাক বিফোর আর স্ট্যাক আফটার, অর্থাৎ আগের স্ট্যাকটা এরকম ছিল এবং পরের স্ট্যাকটা এরকম দেখতে হবে। এই হয়ে গেল আমার অ্যালগোরিদম। নেক্সট দেখো বলছে পুশ অপারেশন এবং পপ অপারেশন। একটু আগে যেটা বললাম, যখন আমরা স্ট্যাকের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করব সেইটাকে বলা হয় পুশ, এবং যখন কোনো স্ট্যাকের থেকে আমরা কোনো ডেটাকে আমরা বের করে দেবো বা ডিলিট করবো বা বাইরে বের করে দেবো সেটাকে বলা হচ্ছে পপ, অর্থাৎ পপ করে বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অ্যালগোরিদমটা কী হবে? পুশ, তারপরে স্ট্যাক, টপ, ম্যাক্স স্ট্যাক এবং আইটেম। এটা তোমাদের মুখস্থ করতে হবে বুঝে। এবং পপ অপারেশনে কি হবে? পপ অপারেশন কিসের থেকে পপ করব? স্ট্যাক থেকে। কোন পজিশন থেকে? টপ থেকে। এবং যখন আমি পপ করে দেবো তখন সেই পজিশনটা কি যাবে? ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ নাল,
এবং তারপরে আইটেম, অর্থাৎ যেই আইটেমটা আমি বের করে দিলাম। এই ক্ষেত্রেও তাই হচ্ছে, পুশ করছি, কোথায় পুশ করছি আমি স্ট্যাকের মধ্যে, অর্থাৎ ডেটা ইনসার্ট করছি। কোথায় ইনসার্ট করব, টপ পজিশনে ইনসার্ট করব, এবং সেটা কি হয়ে যাবে, ম্যাক্স স্ট্যাক কিনা আমার দেখতে হবে, একদম শেষ পজিশনে করলাম কিনা, এবং সেটা হয়ে যাবে আইটেম। ব্যাস, এই হচ্ছে এর অ্যালগরিদম, এখানে আর বেশি কিছু নেই। নেক্সট এবং লাস্ট আমাদের যে টপিক সেটা হচ্ছে কিউ। অ্যারে হয়ে গেল, লিঙ্ক লিস্ট হয়ে গেল, স্ট্যাক হয়ে গেল, এবার আসছি আমরা কিউতে। দেখো কিউ অপারেশনে কি রয়েছে, কিউ ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য। কিউ ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি রয়েছে, কিউ অপারেশন সর্বদাই ফার্স্ট ইন ফার্স্ট আউট নিয়ম মেনে চলে। অর্থাৎ এখানে যদি তোমরা ছবিটা লক্ষ্য করো, আমরা স্ট্যাক কিরকম করেছিলাম, এরকম করেছিলাম, যেখানে একটা প্রান্ত বন্ধ ছিল, এবং কিউ করব হচ্ছে এরকম, যেখানে দুটো প্রান্তই খোলা থাকবে, এবং আমরা কোনো ডেটা এই দিক থেকে ইনসার্ট করব এবং বের করব এই দিক থেকে। ঠিক আছে, এখানে ধরো ডেটা থাকবে পরপর ঢুকছে এই দিক থেকে, অর্থাৎ পিছন দিক থেকে। ধরো কোনো একটা লাইন, ধরো তোমরা স্কুলের কোনো একটা লাইনে দাঁড়িয়ে রয়েছো এবং সেই লাইন ওয়াইজ তোমাদেরকে কিছু দেওয়া হচ্ছে, তখন কি হবে, আমরা পিছন দিয়ে এবার টিকিট কাউন্টার, ট্রেনের টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটতে গেছি, তখন কি হবে, পরপর দাঁড়ানো হয়, পিছন থেকে আমরা সবাই সবার শেষে পিছনে দাঁড়াই, এবং আমাদের এক একজনের কাজ হয়, এবং ফার্স্টের দিক থেকে ফার্স্টজন চলে যায়, তারপরে পিছন দিক থেকে আগাতে থাকে। ঠিক সেম, এই যে এরকম দেখো, এরকম করে পরপর লাইনে দাঁড়াচ্ছে, এবং ফার্স্ট জনের কাজ হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড জন হয়ে যাচ্ছে ফার্স্ট, এবং পিছন থেকে সবসময় লাইনে দাঁড়াই কিভাবে, আমরা পিছনে গিয়ে দাঁড়াই, সবার শেষে গিয়ে দাঁড়াই, হলো। এবং এই ক্ষেত্রে যে ফার্স্টে থাকবে, অর্থাৎ ফার্স্ট পজিশনে যেই ডেটাটা থাকবে সেটাকে বলা হয় ফ্রন্ট, এবং লাস্ট পজিশনে যেই ডেটাটা থাকবে সেটাকে বলা হয় রিয়ার। ঠিক আছে, এখানে রয়েছে দেখো, কিউ অপারেশনের ক্ষেত্রে প্রথমে সংযোজিত ডেটাটি থাকে ফ্রন্টে, এবং দ্বিতীয় সংযোজিত ডেটাতে দ্বিতীয়তে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে থাকে, এবং যে শেষে থাকে, অর্থাৎ ডেটা, এই যে কিউ সারিতে ডেটা সংযোজনের সর্বদা রেয়ার থেকেই হয়, অর্থাৎ একদম শেষ থেকে হয়। রেয়ার মানে কি, যে শেষ, একদম শেষ, এবং রেয়ারের মান 0 হলে কিউতে কোনো ডেটা থাকবে না। অর্থাৎ শেষ মানে যদি 0 হয় তাহলে কেউই নেই, তাই না, একটা লাইন তার শেষে 0 দেখাচ্ছে, মানে রেয়ার ইকুয়ালস টু 0, তার মানে কিউটা ফাঁকা কিউ, ব্ল্যাঙ্ক কিউ। ঠিক আছে, এবং রেয়ার অ্যাড্রেসের ডেটা বিয়োজন প্রক্রিয়া কিউ খালি না হওয়া পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ কি, রেয়ার অ্যাড্রেস ততক্ষণ চলবে যতক্ষণ না একটা লাইন ফাঁকা হচ্ছে। ধর একটা লাইন 5 জন দাঁড়িয়ে আছে, তাহলে ফার্স্ট চলে গেল, সেকেন্ড চলে গেল, থার্ড চলে গেল, এবং রেয়ার কে রয়েছে 5th নাম্বার জন, এবং 5th তো চলে গেল, তো ততক্ষণ চলবে যতক্ষণ না রেয়ার অ্যাড্রেসের ডেটা বিয়োজন প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ ডেটা বিয়োজন মানে তাদেরকে তাদের কাজ করিয়ে আউট করে দেওয়া বা ডিলিট করে দেওয়া। ঠিক আছে, বিয়োজন, সংযোজন মানে হচ্ছে ইনসার্ট, এবং বিয়োজন মানে হচ্ছে ডিলিট। ঠিক আছে, হলো। এই হয়ে গেল আমার কিউ এর বৈশিষ্ট্য। তোমরা এখান থেকে এগুলো ভালো করে পড়ে নেবে, বৈশিষ্ট্যগুলো আসতে পারে। নেক্সট কি আসছে, কিউতে ডেটা সংযোজন ও ডেটা বিয়োজন। অর্থাৎ এই যে বললাম ইনসার্ট হচ্ছে বা তোমার বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেটা কি বলছে, দেখো এন কিউ। এন কিউ মানে কি, কিউতে ডেটা সংযোজন করার প্রক্রিয়াকে এন কিউ বলে। অর্থাৎ এখানে যেমন ধরো একটা লাইন রয়েছে, এখানে যদি আমি 1 2 3 4 5 জন রয়েছে, আরও একজন এসে যোগ হলো, তাহলে সেইটাকে বলবো এন কিউ। এবং সে কোথায় যোগ হবে, সে কিন্তু রেয়ার পজিশনে যোগ হবে। সে যখন যোগ হয়ে যাবে, অর্থাৎ সে যখন এখানে চলে আসবে 6 নাম্বার পজিশনে, তখন কিন্তু রেয়ার আর এই 5 নাম্বার জন থাকবে না, তখন সেই 6 নাম্বার, অর্থাৎ লাস্টে যে এসছে সে রেয়ার হয়ে যাবে। এবং এই পদ্ধতিটাকে কি বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় এন কিউ পদ্ধতি। ডি কিউ পদ্ধতি ঠিক সেরকম, কিউতে ডেটা ডিলিট বা বিয়োজন করার প্রক্রিয়াকে ডি কিউ বলা হয়। অর্থাৎ এই ছবি দেখিয়ে যদি বলি, ফ্রন্টে যে আছে তার কাজ যদি করে টিকিট নিয়ে সে যদি বেরিয়ে যায়, তাহলে এ হয়ে যাবে ফ্রন্ট, এবং তখন এ কি হয়ে যাবে, এ ডি কিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ কিউ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে মনে রাখবে কি, এন কিউ মানে হচ্ছে এন্টার কিউ, অর্থাৎ কিউর মধ্যে এন্টার করানো হচ্ছে, এবং ডি কিউ মানে হচ্ছে ডিলিট কিউ, অর্থাৎ কিউ থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। ব্যাস এইটুকুই হচ্ছে এর কাজ। নেক্সট কি আছে, নেক্সট দেখো কিউ। এবার কিউর মধ্যে একটা ব্যাপার আছে, কিউরও ভাগ রয়েছে, সব কিছুর ভাগ রয়েছে, কিউর ভাগ থাকবে না, তা হোক কিউর। কিউ দেখো, কিউকেও দুরকম ভাবে আরও কিউ ডিক্লেয়ার করা যায়। একটা কিউ যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে নর্মাল। এছাড়াও আরেকটা কি হয়, যেটাকে বলা হয় সার্কুলার কিউ। সেটাকে কি বলা হয়, সার্কুলার কিউ।
সার্কুলার কিউ। সার্কুলার কিউতে কিরকম হয়, আমাদের আগেরটাতে কি ছিল যে এরকম ভাবে ছিল, ডেটাগুলো ঠিক এরকম ভাবে এন্টার হচ্ছিল এবং এরকম ভাবে বেরিয়ে যাচ্ছিল। সার্কুলার কিউর ক্ষেত্রে কি হবে, এটা হবে এরকম হবে ব্যাপারটা। এবং এখানে ডেটাগুলো যোগ থাকবে। আমারটা যদিও পুরোপুরি সার্কুলার হয়নি, তোমরা ম্যানেজ করে নিও, বুঝে নিও, কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে নর্মাল কিউতে শুরু থাকে, একটা ফ্রন্ট থাকে এবং একটা রেয়ার থাকে, অর্থাৎ শুরুর দিক থাকে এবং শেষের দিক থাকে। কিন্তু সার্কুলার ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। সার্কুলার ক্ষেত্রে যে কোনো প্রান্তই ফ্রন্ট হতে পারে যখন প্রয়োজন অনুসারে, আবার সেই প্রান্ত প্রয়োজন অনুসারেও কিন্তু রেয়ার হতে পারে। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে যেহেতু কোনো খোলা প্রান্ত নেই, সেক্ষেত্রে এটাও কোনো সময় ফ্রন্ট হতে পারে, আবার কোনো সময় দরকার হলে দেখা গেল এখান থেকে শুরু করে আমি এখানে গিয়ে শেষ করলাম, এটা রেয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বুঝতে হবে। এই হচ্ছে আমার সার্কুলার কিউ। এছাড়া আরেকটা কিউ থাকে, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। এই যে এটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ। এই ক্ষেত্রে কি হবে, ধরো একটা লাইন আমরা নর্মাল ভাবে এলোমেলো ভাবে স্কুলে যে কোনো ভাবে আমরা বেঞ্চের মধ্যে বসে গেলাম পরপর, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি চেক হবে। অর্থাৎ ওই যে বসে যাওয়ার জায়গার মধ্যে ধরো সবাই রোল ওয়াইজ বসলো না, বা রোল ওয়াইজ দাঁড়ানো, একটা লাইন করলো যেখানে রোল ওয়াইজ দাঁড়ানো হয়নি, নর্মাল যে যার যার মতন দাঁড়িয়ে পড়েছে লাইনে। কিন্তু সেই ক্ষেত্রে স্যার ম্যামরা আসবে এবং এসে আগে জিজ্ঞাসা করবে রোল নাম্বার 1 কার আছে। সে হয়তো আমাদের কিউর যে লাইন করে দাঁড়িয়েছে সে লাইনের মাঝখানে দাঁড়ানো, তো তাকে আগে, তার কাজটা আগে হবে। তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রায়োরিটি চেক হচ্ছে। অর্থাৎ যে ফার্স্ট, যার প্রায়োরিটিটা বেশি বা যার প্রায়োরিটি কম, তাই তো, যে যার রোল নাম্বারটা কম রয়েছে, 1 রয়েছে, রাইট। তো এই ক্ষেত্রে কি তার, যার রোল, যে ফার্স্ট পজিশনে আছে তার প্রায়োরিটিও বেশি, সে ফার্স্টে আসছে, তো সেই ক্ষেত্রে তার কাজটা আগে হবে। তো প্রায়োরিটি কিউর ক্ষেত্রেও ঠিক সেম হবে, ফার্স্টে তার কাজ হবে, তারপরের জন্য তারপরে আবার প্রায়োরিটি চেক হবে, সেখানে প্রায়োরিটি যার বেশি হবে তার কাজ হবে। তো প্রায়োরিটি কিউটা দেখতে খানিকটা এরকম দেখো, লিঙ্ক লিস্টের মতন লাগছে, ডাবল লিঙ্ক লিস্টের মতন দেখতে লাগছে, কিন্তু বিষয়টা ডাবল লিঙ্ক লিস্ট নয়। এই ক্ষেত্রে দেখো এখানে একটা হেড নোড রয়েছে, এবার দেখো এখানে প্রায়োরিটি যে কিউটা সেটা দেখতে এরকম হয়, এবং এখানে মাঝখানে থাকে হচ্ছে তার প্রায়োরিটি নাম্বারটা, এবং এপাশে থাকে তার ইনফরমেশন, আর এরপরে থাকে লিঙ্ক। অর্থাৎ একটা স্টুডেন্ট, তার রোল নাম্বার থাকবে এখানে, অর্থাৎ রোল নাম্বারটা হবে তার প্রায়োরিটি নাম্বার, এবং তার ইনফরমেশন থাকবে এখানে, অর্থাৎ ডেটাটা এখানে থাকবে, আর এই জায়গাটা থাকবে হচ্ছে পয়েন্টার লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক করতে হবে, তো সেই লিঙ্কটা এখানে থাকবে। ঠিক আছে, এবার দেখো 1 প্রায়োরিটি 101, 102 এরকমভাবে কানেক্ট হবে, 103 এরকমভাবে কানেক্ট হবে। তো একটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, এখানে দেখো নাম রয়েছে রাজীব, সোমা, নীল, হ্যাঁ এটা একটা নাম, আর রাজিয়া। ঠিক আছে, এখানে আমি নামগুলো বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি। এই জায়গাটা আমি রাজ লিখে দিচ্ছি, আর এই জায়গাটা রাজীব, না রাজীব তো রয়েছে, এই জায়গাটা রাহুল। ঠিক আছে, তাহলে কি কি দেখো, রাজীব, সোমা, নীল, রাজ এবং রাহুল, তাদের দেখো প্রায়োরিটি নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ তাদের প্রায়োরিটি নাম্বার দিয়ে, আর এই ক্ষেত্রে দেখো দুটো প্রায়োরিটি নাম্বারও এক হতে পারে। তো ফার্স্টে আমি চেক করি, ফার্স্ট প্রায়োরিটি কার রয়েছে, নীলের, দেখো 1 রয়েছে, তাহলে নীল ফার্স্টে আসবে, হলো। এখানে হেড নোট থাকবে, হেড নোটের সাথে নীল কানেক্ট হয়ে গেল। সেকেন্ড প্রায়োরিটি কার আছে, সেকেন্ড, অর্থাৎ 2 নাম্বারের প্রায়োরিটি বেশি থাকবে, কিন্তু এখানে দেখো 2 নাম্বার দুজনের আছে, তাহলে এখানে দুটো মানে একই সেম পজিশনে দুজন হয়ে গেল। তখন সেই ক্ষেত্রে আমরা কি বলবো, লিস্ট ওয়াইজ যে আগে আসবে, লিস্ট ওয়াইজ কে আগে আসছে, আমার রাজীব আগে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমার রাজীব যাবে। এবার সেকেন্ড কে রয়েছে, রাজ, এবার রাজ এখানে চলে আসলো, রাজ চলে আসলো। তারপরে আমরা দেখবো 3 নাম্বার পজিশনে কে রয়েছে, 3 নাম্বার পজিশনেও দেখো দুজন রয়েছে, সোমা রয়েছে আর এখানে রাহুল রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই লিস্ট অনুযায়ী সবার ফার্স্টে কে আসছে, সোমা আসছে, তাহলে দেখো সোমার নামটা হয়ে গেল, এবং লাস্টে কে রয়েছে, রাহুল, এখানে হয়ে গেল রাহুল। ব্যাস, এইভাবে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী বা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী এইভাবে প্রায়োরিটি কিউকে সাজানো হয়। তো তোমাদের এরকম এক্সাম্পল কিন্তু আসতে পারে যে তাদের আইটেমটার নাম দিয়ে দেবে এবং তাদের প্রায়োরিটি নাম্বার দিয়ে দেবে, এবং সেই প্রায়োরিটি নাম্বার ওয়াইজ বলবে প্রায়োরিটি কিউ সাজাও। এরকম প্রচুর কোশ্চেন আসতে পারে, রয়েছে তোমাদের অনেক কোশ্চেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে
প্রায়োরিটির কি, প্রায়োরিটির কিউ এর স্ট্রাকচারটা এরকম হয়, যেখানে একদম বাঁদিকে থাকবে হচ্ছে আমার ইনফরমেশন, মাঝখানে থাকবে প্রায়োরিটি নাম্বার এবং একদম শেষে অর্থাৎ ডান দিকে থাকবে হচ্ছে পয়েন্টার লিঙ্ক। এবং প্রায়োরিটি কিভাবে করা হয়, প্রায়োরিটি ওয়াইজ অর্থাৎ প্রায়োরিটি নাম্বার ওয়াইজ কিভাবে একটা কিউকে সাজানো হয় সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই অবধি হচ্ছে তোমাদের আজকের ক্লাস, যেখানে আমি কি করালাম, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ তোমাদের বোঝালাম। তো এখানে আমাদের ডেটা স্ট্রাকচারের অনেকটা পার্টই কিন্তু প্রায় হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো এবং নেক্সট তোমাদের অবশ্যই ক্লাস দেওয়া হবে। তো আজকের ক্লাস যা যা করানো হলো তোমরা অবশ্যই ভালো করে করবে এবং তোমাদের আগামী দিন যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে এবং তার জন্য কি করতে হবে, এসওই বাংলাকে ফলো করতে হবে। যারা পুরনো আছো তারা অবশ্যই লাইক করে দেবে এবং যারা নতুন যারা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে সেশনটিকে। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।